আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আপনাদের সকলকে আমি স্বাগত জানাচ্ছি দেশ জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তি কোচিং থেকে মোহাম্মদ আজিম। আপনারা যে যেখান থেকে দেখছেন সকলকে শুভেচ্ছা এবং সালাম, আসসালামু আলাইকুম। আজ দেশ জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তি কোচিং এর পক্ষ থেকে সাধারণ জ্ঞানের একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমরা আলোচনা করব। এটি হচ্ছে বাংলাদেশের সংবিধান। তবে আমি এই ক্লাস শুরু করার পূর্বে বা আজকে ক্লাসে আমাদের কি কি বিষয় আলোচনা করা হবে এসব বিষয়গুলো আপনাদেরকে একটু পরে উপস্থাপন করা হবে। তার আগে আমি একটু নিশ্চিত হতে চাই আপনারা যেখান থেকে দেখছেন আমাদের ডিজিটাল বোর্ডটি সুন্দরভাবে দেখা যাচ্ছে কিনা এবং আমার কথা আপনারা স্পষ্টভাবে বুঝতে পারছেন কিনা। আমি আপনাদেরকে আবার অনুরোধ করছি আপনারা একটু কমেন্ট বাক্সের মাধ্যমে জানান যে আমাদের ক্লাস রুমের লাইট আপনারা অর্থাৎ ডিজিটাল বোর্ডটি ভালোভাবে দেখা যাচ্ছে কিনা লেখা এবং সাউন্ড শোনা যাচ্ছে কিনা। আমি আপনাদের শুরুতে একটি বিষয় জানিয়ে দিচ্ছি। আজকে আপনারা যে বিষয়টির ওপরে যে বিষয়ের উপরে আমাদের আলোচনা হচ্ছে সে বিষয়টি হচ্ছে বাংলাদেশের সংবিধান এর প্রথম পর্ব। আমরা ধারাবাহিকভাবে বাংলাদেশ সংবিধানের উপরে ক্লাস আপনাদের নিব এই উন্মুক্ত প্ল্যাটফর্মে। যে যেখান থেকে আপনারা দেখছেন ক্লাস চলাকালীন সংবিধান সম্পর্কিত যে কোনো প্রশ্ন আপনারা করতে পারবেন। সঙ্গে শুধু সংবিধান নয়, চাইলে আপনি সাধারণ জ্ঞান সম্পর্কিত যে কোনো প্রশ্নই করতে পারবেন। আমরা আশা করি আপনাদের ক্লাস চলাকালীন এই প্রশ্নের উত্তরগুলো দিব। আমি আবারও আপনাদেরকে বিনয়ের সঙ্গে অনুরোধ জানাচ্ছি আপনারা যে যেখান থেকে দেখছেন একটু আমাদের নিশ্চিত করবেন আমাদের সাউন্ড ক্লিয়ার আছে কিনা এবং ভিডিও দেখা যাচ্ছে কিনা। আরেকটি বিষয় আপনাদেরকে আমি বলবো, আপনারা এই ক্লাসটি একটু সবাই শেয়ার করে দিবেন যেন অন্যরাও এটি দেখার সুযোগ পায় এবং কমেন্টের মাধ্যমে আপনারা যে কোনো প্রশ্ন আমাদের ক্লাসের যে কোনো বিষয় নিয়ে আপনারা কথা বলতে পারবেন। আপনারা গোলাপী রায় তিনি বলেছেন সবকিছু ঠিক আছে স্যার, ধন্যবাদ আপনাকে। এভাবে আমরা একটু দেখতে চাই। আর আমি পেয়ে গেছি যে আমাদের এটি সব কিছু ঠিক আছে। আমরা শুরু করছি। আজকে ক্লাসে আমাদের থাকবে বাংলাদেশ সংবিধানের প্রথম পর্ব এটি নিয়ে এবং প্রথম পর্বে আলোচনার বিষয় থাকছে সংবিধান কি। এরপরে অংশে থাকবে আমাদের সংবিধানের প্রকারভেদ, সংবিধানের রচনার ইতিহাস অর্থাৎ বাংলাদেশের সংবিধান রচনার ইতিহাস, এটি নিয়ে আমরা আলোচনা করব। শেষ অংশে আমরা আলোচনা করব বাংলাদেশের সংবিধানের কাঠামো নিয়ে। অর্থাৎ এই কয়েকটি বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা শুরু করব এবং শেষ করার আশাবাদ ব্যক্ত করছি। আপনারা যে যেখান থেকে এই ক্লাসটি দেখছেন আবারও আপনাদেরকে অনুরোধ থাকছে আপনারা এটি শেয়ার করে দেবেন এবং কমেন্টের মাধ্যমে যে কোনো প্রশ্নই আপনারা চাইলে করতে পারবেন। আমি ক্লাস এই মুহূর্তে আমরা শুরু করব, তার আগে একটু দেখে নিতে চাই কে কোথায় আছেন আপনারা এবং আপনাদের প্রশ্ন থাকলে আপনারা করবেন। এবার চলে যাচ্ছে আমাদের আজকের ক্লাসের শুরুতে। অর্থাৎ আমি ক্লাস শুরু করছি আপনাদের মূলত প্রশ্ন দিয়ে। একটি ক্লাস আপনারা যে যেখান থেকে দেখছেন একটি প্রশ্ন দেওয়া আছে, রাষ্ট্রের সর্বোচ্চ আইন হলো, এটার উত্তর আপনাদেরকে করতে হবে। এই প্রশ্নটির উত্তর যে জানেন আপনারা একটু দিতে পারেন। এখানে চারটি অপশনই দেওয়া আছে। অর্থাৎ রাষ্ট্রের সর্বোচ্চ আইন হলো, এটি প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা যেটি হয় 2012 সালে হয়েছিল এবং ঢাকা ইউনিভার্সিটিতে বি ইউনিটে 19-20 সালে হয়েছে। আপনারা জানেন জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তির যে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে 1 দশক পরে, এই বিশ্ববিদ্যালয় পরীক্ষায় মূলত এ ধরনের প্রশ্নগুলো আসবে। যার উত্তর জানা আছে আপনারা এই উত্তরটি দিতে পারেন। রাষ্ট্রের সর্বোচ্চ আইন হলো কি? আচ্ছা, আমি এটি উত্তর দিয়ে ক্লাসটা শুরু করছি। রাষ্ট্রের আমাদের সর্বোচ্চ আইন হচ্ছে মূলত সাংবিধানিক আইন।
এটি হচ্ছে রাষ্ট্রের সর্বোচ্চ আইন। এটি যে কোনো দেশের জন্যই এটা সর্বোচ্চ আইন। তাহলে আমরা সংবিধান কি এটা নিয়ে যদি একটু কথা বলি, তাহলে প্রথমে যেটা আমরা জানলাম যে সংবিধান হচ্ছে রাষ্ট্রের সর্বোচ্চ আইন। এটা একটা সংবিধান কি আমরা বুঝতে পারলাম। এবার সংবিধান সম্পর্কে আরো আইন বিশেষজ্ঞগণ, রাষ্ট্রবিজ্ঞানীরা কি বলেছেন একটু আমরা দেখতে চাই। সংবিধান সম্পর্কে রাষ্ট্রবিজ্ঞানীর জনক অ্যারিস্টটল তিনি বলছেন, আমরা যদি তার উদ্ধৃতি ব্যবহার করি তাহলে এটা অ্যারিস্টটল তিনি বলছেন, দ্য কনস্টিটিউশন ইজ দ্য ওয়ে অফ লাইফ। আপনারা চাইলে একটু নোট করতে পারেন, এটা সংবিধানের একটি সংজ্ঞা। দ্য কনস্টিটিউশন ইজ দ্য ওয়ে The Constitution is the way of life the state has chosen for itself. The state has chosen for itself. অর্থাৎ সংবিধান কি বা কাকে বলে এরকম প্রশ্ন আমরা জাতীয় বিশ্ববিদ্যালয় বা বিভিন্ন ভর্তি পরীক্ষায় আমরা এরকম প্রশ্ন দেখি, বা আমাদের বিভিন্ন চাকরির পরীক্ষাতেও আমাদের এরকম প্রশ্ন আসে। প্রশ্নটা হচ্ছে যে সংবিধান কি, তাহলে আমরা ইংরেজিতে বলতে পারি অ্যারিস্টটলের একটা বিখ্যাত উক্তি, দ্য কনস্টিটিউশন ইজ দ্য ওয়ে অফ লাইফ দ্য স্টেট হ্যাজ চুজেন ফর ইটসেলফ। এটার বাংলা যদি আমরা করি তাহলে বাংলা অর্থটা দাঁড়ায় যে রাষ্ট্রের পছন্দকৃতই জীবন পদ্ধতি হচ্ছে সংবিধান। তাহলে রাষ্ট্রের পছন্দকৃতই জীবন পদ্ধতি সংবিধান, যা রাষ্ট্র স্বয়ং নিজের জন্য বেছে নিয়েছে তাকে বলা হয় সংবিধান। আমি যদি আরেকটু ব্যাপক অর্থে বলি সংবিধানটা বোঝার জন্য, তাহলে সংবিধানটা কি হচ্ছে? সংবিধানটা মূলত আপনার একটি গঠনতন্ত্র বা একটি শাসনতান্ত্রিক কাঠামো, যার অধীনে একটি রাষ্ট্রের নির্বাহী বিভাগ, আইন বিভাগ এবং বিচার বিভাগের কার্যক্রম পরিচালিত হয় রাষ্ট্রের নিয়ন্ত্রিত ব্যক্তিদের দ্বারা। আবার অনেকে বলছেন সংবিধান সেটাই যেটি রাষ্ট্র এবং জনগণের মাঝে সুসম্পর্ক তৈরি করে এবং রাষ্ট্র জনগণের মধ্যে শৃঙ্খলার সাথে পরিবর্তনের চেষ্টা করে, এটাকে বলা হয় সংবিধান। তাহলে আমরা যেটা দেখছি যে সংবিধানটা কি, সংবিধান কি এই মুহূর্তে আমরা কয়েকটি পেলাম। একটা হচ্ছে আপনার রাষ্ট্রের সর্বোচ্চ আইন হলো সংবিধান। অ্যারিস্টটলের মতে সংবিধান হচ্ছে ওটাই যেটা আপনার রাষ্ট্র স্বয়ং নিজের জন্য পছন্দ করেছে। আবার ইংরেজিতে বলা হচ্ছে যে অ্যারিস্টটল ইংরেজিতে বলছেন, দ্য কনস্টিটিউশন ইজ দ্য ওয়ে অফ লাইফ দ্য স্টেট হ্যাজ চুজেন ফর ইটসেলফ। অর্থাৎ রাষ্ট্রের পছন্দকৃত জীবন পদ্ধতি সংবিধান। আচ্ছা, আমি আপনাদের একটু প্রশ্ন দিই, দেখি এই প্রশ্নের উত্তরটা আপনারা কে দিতে পারেন। আমরা পরবর্তীতে একটা প্রশ্ন দিয়ে আমরা মূলত যাই। এখানে আপনারা সবাই একটা প্রশ্ন আপনাদেরকে দেওয়া হয়েছে, আপনারা দেখছেন যে প্রশ্নের উত্তরটি আপনাদের করতে হবে, এটার সঠিক উত্তর কোনটি হবে আমি এটা আপনাদেরকে বলেছি। এটা প্রশ্নটি হলো, কনস্টিটিউশন ইজ দ্য ওয়ে অফ লাইফ দ্য স্টেট হ্যাজ চুজেন ফর ইটসেলফ। উক্তিটি কার? এই প্রশ্নটি সরকারি মাধ্যমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা 2011 সালে হয়েছে। আবার রাজশাহী বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষাতেও প্রশ্নটা এসেছেন। আশা করা যায় আগামীতে আপনার যে জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা বা অন্যান্য যে চাকরির পরীক্ষা হবে সেখানেও এই প্রশ্নটা আসতে পারে। তাহলে আপনাদেরকে এটার সঠিক উত্তর কে বলতে পারে এটা আমরা একটু দেখতে চাই। এখানে 4টি অপশন দেওয়া আছে, অর্থাৎ কি হতে পারে। সুমাইয়া সাদিক তিনি উত্তর দিয়েছেন একটি, অর্থাৎ তিনি বলছেন খ অ্যারিস্টটল। আচ্ছা, সুমাইয়া সাদিক বলছে অ্যারিস্টটল। আর কেউ দেখি, তাহলে আমরা একটি উত্তর পেয়েছি, এটি হচ্ছে আপনার অ্যারিস্টটল। হ্যাঁ, সুমাইয়া সাদিক আপনি একেবারে অ্যাবসলিউটলি রাইট অ্যান্সার করেছেন। অর্থাৎ কনস্টিটিউশন ইজ দ্য ওয়ে অফ লাইফ দ্য স্টেট হ্যাজ চুজেন ফর ইটসেলফ, এই উক্তিটি করেছেন আপনার অ্যারিস্টটল।
এবার আমি আরেকটা, এটা আমরা আলোচনা করলাম, আরেকটা প্রশ্ন আমরা দেখতে চাই। সে প্রশ্নটা নিয়ে এবার একটু আমরা বলতে চাই যে এর উত্তরটা কে বলতে পারেন। আরেকটি প্রশ্ন হচ্ছে, রাষ্ট্রের পছন্দকৃত জীবন পদ্ধতি সংবিধান উক্তিটি করেন কে? এটি যার জানা আছে আপনারা সে উত্তরটি বলতে পারেন। আমি আপনাদের উত্তর বলা পর্যন্ত অপেক্ষা করছি। এটার সঠিক উত্তর কে যার জানা আছে তিনি একটু জানাতে পারেন। আমাদেরকে এই মুহূর্তে দেখছেন গোলাপী রায়, ফারজিউল ইসলাম, সুমাইয়া সাদিক, আমি সকলকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আপনারা যারা দেখছেন, আমি এই মুহূর্তে একটি প্রশ্ন আপনাদের দেওয়া হয়েছে, যেটি রাজশাহী বিশ্ববিদ্যালয় এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় এই প্রশ্নটা এসেছিল। রাষ্ট্রের পছন্দকৃত জীবন পদ্ধতি সংবিধান উক্তিটি করেন কে? অপশন ক প্লেটো, অপশন খ অ্যারিস্টটল, অপশন গ কেসি হেয়ার এবং অপশন গ হবস। দেখি কে বলতে পারেন। সুমাইয়া সাদিক তিনি আবারও সঠিক উত্তর দিয়েছেন। তিনি বলছেন এটির সঠিক উত্তর হবেন অ্যারিস্টটল। রাইট, অ্যারিস্টটল। তাহলে আমরা সংবিধান কি এর আলোচনায় এ পর্যন্ত বেশ কয়েকটা, এবং রনি পারভেজ তিনিও সঠিক উত্তর দিয়েছেন খ, তাকেও ধন্যবাদ। আপনারা দেখছেন যে আমরা এ পর্যন্ত সংবিধান কি এটা আলোচনা শেষ করলাম। তাহলে আমি একটু সামারাইজে যাই। সংবিধানটা হচ্ছে রাষ্ট্রের সর্বোচ্চ আইন। এ সম্পর্কে অ্যারিস্টটল বলেছেন, দ্য কনস্টিটিউশন ইজ দ্য ওয়ে অফ লাইফ দ্য স্টেট হ্যাজ চুজেন ফর ইটসেলফ। রাষ্ট্রের পছন্দকৃতই জীবন পদ্ধতি সংবিধান, যা রাষ্ট্র স্বয়ং নিজের জন্য বেছে নিয়েছেন। আমরা এর আলোকে বিগত সালে আসা আমরা কয়েকটি প্রশ্ন দেখলাম। এবার আমরা একটু পরবর্তী প্রশ্নে আমরা যেতে চাই, এবং পরবর্তী প্রশ্নের আমরা নিয়ে কথা বলবো যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সর্বোচ্চ আইন কি? আপনারা প্রশ্নটা দেখছেন এবং এটা সঠিক উত্তর বলতে হবে যে 37তম বিসিএস ডাক বিভাগের পোস্টাল অপারেটর 2016 সালে পরীক্ষাটা হয়েছে। তাছাড়াও আমরা দেখেছি যে এটি আমাদের কৃষি বিশ্ববিদ্যালয়ে পরীক্ষাটা হয়েছে 18-19, এবং আগামীতে দেশ জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি ব্যানারে যারা ক্লাস করবেন এরকম অসংখ্য প্রশ্ন পাবেন, এবং তারাও দেখবেন জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি কোচিংয়ে এরকম প্রশ্ন এসেছেন। এই প্রশ্নের উত্তরটা কার জানা আছে একটু দেখতে চাই, এবং এটা নিয়ে আমরা একটু আলোচনায় যাব। কারণ আমরা জানলাম যে রাষ্ট্রের সর্বোচ্চ আইন হচ্ছে সংবিধান। তাহলে আবার প্রশ্নটা হলো, তাহলে বাংলাদেশের সর্বোচ্চ আইনটা কি? কে বলতে পারে এটা সঠিক উত্তর? এটা আমাদের 37তম বিসিএস বা আসা প্রশ্ন। এরপরে আমরা আমাদের বাংলাদেশ সংবিধানের প্রকারভেদে যাব। আমরা বেশ সঠিক উত্তর আসা শুরু হয়েছে, আমি এটি বলবো তার আগে আরো দু একজনের কাছ থেকে আমি উত্তরটা প্রত্যাশা করি যে বাংলাদেশের সর্বোচ্চ আইন এটি কি মৃত্যুদণ্ড, সংবিধান, সংসদ না ফৌজদারি আইন? কি হবে? আমি একটু ক্লাসটা এগিয়ে নিতে চাই। আপনারা বেশ কয়েকজন, রনি পারভেজ, সুমাইয়া সাদিক, তারা উত্তর জানিয়েছেন। এটি সঠিক উত্তর হচ্ছে সংবিধান। হ্যাঁ, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সর্বোচ্চ আইন হচ্ছে সংবিধান। এবার আমরা তাহলে জানলাম যদি রাষ্ট্রের সর্বোচ্চ আইন সংবিধান, তার মানে হলো যে আপনার বাংলাদেশ একটি রাষ্ট্র, বাংলাদেশের সর্বোচ্চ আইন হচ্ছে সংবিধান। সংবিধানের প্রকারভেদ নিয়ে একটু আমরা আলোচনা করি। সংবিধানের প্রকারভেদ নিয়ে আলোচনা যদি করা হয়, তো সংবিধান কত প্রকার এটা আমাদেরকে বুঝতে হলে আমরা আগে প্রথমত দেখব সংবিধানের শুরুর প্রকারভেদ। সংবিধান মূলত দুই প্রকার। একটিকে আমরা বলি পঠনগত সংবিধান, আর আরেকটাকে আমরা বলি পরিবর্তনগত সংবিধান। অর্থাৎ পঠনগত সংবিধান কি? যা পাঠ করা যায় এটাকে বলা হয় পঠনগত সংবিধান। পরিবর্তন সংবিধান কি? যে সংবিধান পরিবর্তন করা যায় তাকে বলা হয় পরিবর্তনগত সংবিধান। আবার পঠনগত দিক দিয়ে সংবিধান কত প্রকার এরকমও প্রশ্ন আসে। তাহলে পঠনগত দিক দিয়ে সংবিধান কত প্রকার এরকম প্রশ্ন হলে আমরা মনে রাখবো এটি দুই প্রকার। একটি হচ্ছে লিখিত সংবিধান, আর আরেকটিকে বলা হয় অলিখিত সংবিধান। তাহলে প্রিয় শিক্ষার্থী এবং সুবদ্ধ দর্শকবৃন্দ, আপনারা যারা দেখছেন তারা মনে রাখবেন যে পঠনগত দিক দিয়ে সংবিধান দুই প্রকার, অর্থাৎ এটাকে লিখিত সংবিধান এবং অলিখিত সংবিধান বলে।
পরিবর্তনগত দিক দিয়ে সংবিধান হচ্ছে দুই প্রকার। এটাকে আমরা বলি সুপরিবর্তনীয় সংবিধান, এটা একটা। আর আরেকটাকে আমরা বলি দুষ্পরিবর্তনীয় সংবিধান। সংবিধানের প্রকারভেদ পড়ার একটি মজা আছে, সে মজাটা হলো সংবিধান কত প্রকার এমন যদি প্রশ্ন আসে তাহলে আপনি স্পষ্ট বলতে পারেন সংবিধান হচ্ছে দুই প্রকার। তাহলে যদি প্রশ্ন হয় যে সংবিধান কত প্রকার, তাহলে আমরা মনে রাখব যে সংবিধান হচ্ছে মূলত দুই প্রকার। এখন দুই প্রকার কি কি আপনি বলতে পারেন শুরু থেকে, পঠনগত সংবিধান এবং পরিবর্তনগত সংবিধান। আবার এটাও বলতে পারেন পঠনগত দিক দিয়ে সংবিধান দুই প্রকার, লিখিত এবং অলিখিত। পরিবর্তনগত দিক দিয়েও সংবিধান দুই প্রকার, এটি হচ্ছে মূলত আপনার দুষ্পরিবর্তনীয় এবং সুপরিবর্তনীয়। আমরা যদি একটু লক্ষ্য করি তাহলে দেখব আমাদের যে বাংলাদেশের যে সংবিধানগুলো যেটা আছে লিখিত, পৃথিবীর প্রথম লিখিত সংবিধান কোনটি? তাহলে পৃথিবীর প্রথম লিখিত সংবিধান হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের। আপনারা জানেন পৃথিবীতে যে দেশটা সর্বপ্রথম যুদ্ধের মাধ্যমে স্বাধীনতা অর্জন করেছে এই দেশটির নাম হচ্ছে যুক্তরাষ্ট্র। আমরা অনেকে একে মার্কিন যুক্তরাষ্ট্র, অনেকে আমরা আমেরিকা বা অনেকে সংক্ষেপে ইউএসএ বা তার পূর্ণরূপ দ্য ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা এ নামে বলে থাকি। তাহলে আপনি যদি প্রশ্ন করে বা আমাদের কোন পরীক্ষায় যদি প্রশ্ন আসে পৃথিবীর প্রথম লিখিত সংবিধানের নাম কি? যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের এই সংবিধানটি রচিত হয় 1787 সালে এবং এটি অনুমোদিত হয় 1788 সালে। যুক্তরাষ্ট্রের সংবিধান এটি কার্যকর করা হয় আপনার মূলত 1789 সালে। তাহলে আপনাদেরকে যদি প্রশ্ন করা হয় যে মার্কিন যুক্তরাষ্ট্র বা আমেরিকার সংবিধান কবে কার্যকর করা হয়েছে, তাহলে উত্তরটি আমরা করব 1789 সালে। এবার পৃথিবীতে যত দেশের সংবিধান রয়েছে এদের মধ্যে যদি আমরা দেখি বৃহত্তম লিখিত সংবিধান কোনটি, তাহলে বৃহত্তম লিখিত সংবিধান হচ্ছে ভারতের সংবিধান, অর্থাৎ আমাদেরই পার্শ্ববর্তী দেশ ভারত। এ দেশের সংবিধানটি হচ্ছে পৃথিবীর সর্ববৃহত্তম লিখিত সংবিধান। এখন আপনারা প্রশ্ন করতে পারেন এটা কেন লিখিত সংবিধান? হ্যাঁ, আমি উত্তরে বলে দিচ্ছি। ভারতের সংবিধান এই কারণে বৃহত্তম, কারণ ভারতের সংবিধানে যতগুলো অনুচ্ছেদ আছে পৃথিবীর কোনো দেশের সংবিধানে এত অনুচ্ছেদ নেই। আবার ভারতের সংবিধানে যতগুলো আপনার শব্দ ব্যবহার করা হয়েছে পৃথিবীর কোনো দেশের সংবিধানে এত বেশি শব্দ ব্যবহার করা হয়নি। ভারতের সংবিধানে সবচাইতে বেশি অধ্যায় বা ভাগ রয়েছেন, পৃথিবীর কোনো দেশের সংবিধানে এতগুলো অধ্যায় বা ভাগ নেই। একটু আপনাদের জানার সুবিধার্থে আমি বলছি, ভারতের সংবিধানে মোট অনুচ্ছেদ রয়েছে আপনার 470টি। এই 470টি অনুচ্ছেদ ভারতের সংবিধানে রয়েছে। পৃথিবীর কোনো দেশ নাই যে দেশে এত বেশি সংখ্যক অনুচ্ছেদ আছে। শব্দ সংখ্যা যদি আপনারা শুনেন একটু লিখে রাখতে পারেন, ভারতের সংবিধানে শব্দ সংখ্যা আছে 1,95,000টি। ইংরেজি শব্দ সংখ্যা এখানে আছে। তার মানে হচ্ছে যে পৃথিবীতে কোনো দেশের সংবিধানে 470টি অনুচ্ছেদ নেই, একমাত্র ভারতের রয়েছে। আবার কোনো দেশের সংবিধানে 1,95,000 ইংরেজি শব্দ নেই যা ভারতের সংবিধানে রয়েছে। এই কারণে ভারতের সংবিধান হচ্ছে পৃথিবীর বৃহত্তম লিখিত সংবিধান। আচ্ছা, তাহলে বৃহত্তম যেহেতু জানলাম, তাহলে আমাদের পৃথিবীর সবচেয়ে ছোট অর্থাৎ ক্ষুদ্রতম সংবিধান কোন দেশের? আমাদের পৃথিবীর সবচাইতে ক্ষুদ্রতম সংবিধান হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের। যে যুক্তরাষ্ট্রের অধীনে প্রায় বলতে পারি আমরা গোটা দেশ পরিচালিত, বিশ্ব পরিচালিত হচ্ছে, তাদের সংবিধানটি সবচেয়ে ছোট লিখিত সংবিধান এবং মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধানে মাত্র 6টি অনুচ্ছেদ রয়েছে। তাহলে আপনাদের যদি প্রশ্ন করা হয় যে আমরা একটুকু বলি যে পৃথিবীর প্রথম এবং লিখিত সংবিধান হচ্ছে আমেরিকার, একসঙ্গে মনে রাখবেন। আর পৃথিবীর সবচেয়ে বড় লিখিত সংবিধানটি হচ্ছে ভারতের। এবার আপনারা বলুন তো বাংলাদেশের সংবিধানটা কি? আমরা যদি দেখি আমাদের বাংলাদেশের যে সংবিধান, এই বাংলাদেশের সংবিধানটিও হচ্ছে লিখিত সংবিধান। তাহলে বাংলাদেশের সংবিধান কি বলেন তো সবাই? লিখিত সংবিধান। আচ্ছা, এবার লিখিত সংবিধান সম্পর্কে জানলাম, তাহলে আমরা একটু চলুন অলিখিত সংবিধান সম্পর্কে জানি। কি বলেন আপনারা? এটা তো আমাদের জানা প্রয়োজন।
আচ্ছা, অলিখিত সংবিধান নিয়ে একটু কথা বলি আমরা। আমাদের পৃথিবীতে আপনার যতগুলো দেশ রয়েছে, এই দেশগুলোর মধ্যে সবচাইতে অলিখিত সংবিধানে বেশি আলোচনায় আছে ব্রিটেন, এরপরে আমরা যদি দেখি সৌদি আরব, এদের সংবিধানগুলোর আলোচনা আছে মূলত আপনার অলিখিত আকারে। এছাড়াও জর্ডান, স্পেন, ব্রুনাই, এসব দেশের সংবিধানগুলোকে বলা হয় অলিখিত সংবিধান। এখন অনেকের মনে প্রশ্ন হবে, অলিখিত সংবিধান মানে কি তাদের কোনো কিছু লেখা নয়? বিষয়টা কি এরকম না। অলিখিত সংবিধান হলো যে সংবিধানটি নির্দিষ্ট কোনো কর্তৃপক্ষ কর্তৃক রচিত হয়নি এবং নির্দিষ্ট কোনো দিনে এটিকে অনুমোদন বা কার্যকর করা হয়নি, তাকে বলা হয় অলিখিত সংবিধান। আমাদের পৃথিবীতে যতগুলো আপনার দেশ রয়েছে, এগুলোর মধ্যে অলিখিত সংবিধান উল্লেখযোগ্য কয়েকটি দেশের মধ্যে ব্রিটেন এবং সৌদি আরব, স্পেন, জর্ডান এবং ব্রুনাই উল্লেখযোগ্য। তাহলে এই দেশগুলো কিভাবে পরিচালিত হয়? তাদের প্রচলিত প্রথা, তাদের আইন, রাজা রানীর বিভিন্ন আদেশ এবং নির্দেশ, এসবকে মেনেই তারা মূলত দেশ পরিচালনা করে থাকেন। তাহলে আমরা জানলাম পঠনগত দিক দিয়ে সংবিধানের দুটি প্রকার নিয়ে, লিখিত এবং অলিখিত। এবার আমার একটু ফোন লাগবে। এবার আমরা জানবো একটু পরবর্তী, যেটা হচ্ছে পরিবর্তনগত দিক দিয়ে সংবিধান কত প্রকার। দুই প্রকার, একটি হচ্ছে সুপরিবর্তনীয় আর একটি হচ্ছে দুষ্পরিবর্তনীয়। অর্থাৎ সুপরিবর্তনীয় মানে যা সহজে পরিবর্তন করা যায়, এটাকে সুপরিবর্তনীয় সংবিধান বলে। দুষ্পরিবর্তনীয় মানে হলো যেটি সহজে পরিবর্তন করা যায় না, পরিবর্তন করার জন্য জাতীয় সংসদে বা পার্লামেন্টে বিশেষ পদ্ধতি অবলম্বন করতে হয়, তাকে বলা হয় দুষ্পরিবর্তনীয় সংবিধান। আমরা সুপরিবর্তনীয় খুব একটা আলোচনা করছি না, কারণ এটা নিয়ে খুব একটা প্রশ্ন আসে না। তবে আমরা আলোচনা করব দুষ্পরিবর্তনীয় সংবিধান নিয়ে। দুষ্পরিবর্তনীয় সংবিধানের ক্ষেত্রে আপনারা প্রথমে যেটি মনে রাখবেন যে আমাদেরই বাংলাদেশের সংবিধানটা দুষ্পরিবর্তনীয়। তাছাড়াও যদি আমরা বলি আমেরিকা, ব্রিটেন, আমেরিকা, ভারত, এসব দেশেরও সংবিধান হচ্ছে আপনার দুষ্পরিবর্তনীয় সংবিধান। দেখুন, আমাদের বাংলাদেশের সাধারণ একটা আইন পাস যদি করতে হয়, তাহলে আমাদেরকে যেটি প্রয়োজন হয় সাধারণ আইন পাস করতে হলে, এটা আপনার পার্লামেন্টের মেজরিটি আসনের সদস্য হলেই এটি করা যায়। অপরদিকে আপনার সংবিধান যখন আপনি এটি তৈরি করবেন, ওই সময়ে আপনার বাংলাদেশের সংবিধানে পরিবর্তনের জন্য আমাদের যে জাতীয় সংসদ রয়েছে, এ জাতীয় সংসদের প্রায় 2/3 আসনের সমর্থন প্রয়োজন হবে। অর্থাৎ আপনাকে যদি আমি বলি, আমাদের বাংলাদেশের 2/3 আসন মানে বর্তমানে 350টি সংসদ সদস্যের আসন রয়েছে, এর মধ্যে 234 জনের সদস্য সমর্থন ছাড়া বাংলাদেশের সংবিধান পরিবর্তন করা যায় না। তাহলে আমরা সংবিধানের প্রকারভেদ সম্পর্কে জানলাম। আমি এটাকে একটু ট্রাই করি, এরপর আপনাদেরকে আমি বলবো। হ্যাঁ, আপনারা বেশ কয়েকজন প্রশ্ন করুন। রনি পারভেজ স্যার, এই ক্লাস রেকর্ড পাবো কি লাইভ শেষ হবার পরে? লাইভ শেষ হওয়ার পরে এটা আমাদের থাকবে, আপনি চাইলে দেখতে পারেন। এবার কিছু জিনিস নিয়ে আমরা একটু কন্টিনিউ করি, যেটা হচ্ছে যে আমাদের সংবিধানের প্রকারভেদ। সংবিধান মূলত দুই প্রকার, একটি হলো পঠনগত সংবিধান আর একটি পরিবর্তনগত সংবিধান। পঠনগত দিক দিয়ে কত প্রকার? এটি হচ্ছে দুই প্রকার, লিখিত এবং অলিখিত। পরিবর্তনগত দিক দিয়ে সংবিধান হচ্ছে দুই প্রকার, এটা হচ্ছে মূলত আমাদের সুপরিবর্তনীয় এবং দুষ্পরিবর্তনীয়। আরেকটু যদি আমরা দেখি, পৃথিবীতে প্রথম লিখিত সংবিধান কোন দেশের? এটি হচ্ছে যুক্তরাষ্ট্রের। এবং পৃথিবীর বৃহত্তম সংবিধান কোন দেশের? ভারতের। আমাদের পৃথিবীর ক্ষুদ্রতম সংবিধান কোন দেশের? এটি যদি আমরা দেখি, তাহলে এটা হচ্ছে মূলত ক্ষুদ্রতম সংবিধানটি যুক্তরাষ্ট্রের। আমাদের বাংলাদেশের সংবিধান কেমন? আমাদের বাংলাদেশের সংবিধানটা হচ্ছে লিখিত সংবিধান, এজন্য এখানে আমরা লিখেছি। পৃথিবীর কয়েকটি অলিখিত সংবিধান হচ্ছে আপনার ব্রিটেন এবং সৌদি আরব, এদের সংবিধান হচ্ছে অলিখিত। বাংলাদেশ সংবিধান পরিবর্তনগত দিক দিয়ে সুপরিবর্তনীয় আর দুষ্পরিবর্তনীয়। তাহলে আমরা জানলাম বাংলাদেশ সংবিধানটি দুষ্পরিবর্তনীয়। বাংলাদেশ সংবিধান পরিবর্তন করার জন্য সংসদের কত আসন প্রয়োজন? 2/3 আসন প্রয়োজন হয়।
আমরা সংবিধানের প্রকারভেদ আলোচনা শেষ করলাম। এবার আমরা কিছু প্রশ্নে যাব, যে প্রশ্নের উত্তরগুলো আপনাদের কাছ থেকে আমরা প্রত্যাশা করি। আমি এবার আপনাদের একটা প্রশ্ন দিচ্ছি, বিগত বছরে এটা আসা একটি প্রশ্ন, বিশ্বের সবচেয়ে ছোট লিখিত সংবিধান কোন দেশের? এই প্রশ্নের সঠিক উত্তর কি হবে আপনারা অপশনে অর্থাৎ কমেন্ট বক্সে গিয়ে জানাবেন এর সঠিক উত্তর কি হবে। তবে আপনারা অনেকে বলতে পারেন যে আমরা জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার জন্য ক্লাস করছি, সেখানে আমাদের এই ইয়াটা কেন, চাকরির পরীক্ষা? হ্যাঁ, আপনারা জানেন যে সাধারণ জ্ঞান, বাংলা, ইংরেজি, বিশেষ করে এই প্রশ্নগুলো ভর্তি পরীক্ষা তো হয়ে থাকে, বিভিন্ন চাকরির পরীক্ষায় যে প্রশ্ন আসে এখান থেকে। আমরা এখানে একটা প্রশ্ন দিয়েছি, উত্তরটা কে পারে, যেটি প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ 2015-তে এই প্রশ্নটি এসেছেন। হ্যাঁ, রনি পারভেজ তিনি একটি উত্তর দিয়েছেন, আমি উত্তরটি পরে বলছি, আর যদি কারো জানা থাকে আপনারা বলতে পারেন। রনি পারভেজ আপনি বলেছিলেন যে এটা রেকর্ড পাওয়া যাবে কিনা? হ্যাঁ, আমাদের এই পেজে ক্লাসটা থাকবে, আপনি এটা দেখতে পারেন যে কোনো সময়ে। আমি এটা সঠিক উত্তর বলছি যে আমাদের বাংলাদেশের বিশ্বের সবচেয়ে ছোট লিখিত সংবিধানটা হচ্ছে যুক্তরাষ্ট্রের। কারণ আপনাদের নিশ্চয়ই মনে আছে যে আমরা এটা বলেছিলাম যে যুক্তরাষ্ট্রের সংবিধানে মাত্র অনুচ্ছেদ আছে আপনার 6টি। পৃথিবীতে আর কোনো দেশ নাই যাদের সংবিধানে এত কম সংখ্যক অনুচ্ছেদ রয়েছে। এই কারণে এরপর আমরা চলে যাচ্ছি। হ্যাঁ, সুমাইয়া সাদিক আপনিও সঠিক উত্তর দিয়েছেন। সৌরভ চন্দ্র বর্মন আপনিও সঠিক উত্তর দিয়েছেন। আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি। এবার আমরা চলে যাব আমাদের বাংলাদেশের সংবিধান রচনার একটু ইতিহাস নিয়ে কথা বলার জন্য। আরেকটি প্রশ্ন এখানে আপনাদেরকে আমি দিয়েছি, সে প্রশ্নটা আমরা একটু দেখতে চাই। এই প্রশ্নটার উত্তর কে পারেন যে নিম্নের কোন দেশের সংবিধান অলিখিত? গত আলোচনাতে এটা আমাদের ছিল, এটা আলোচনায় ছিল আমাদের, এটি কে বলতে পারেন এটির সঠিক উত্তর কোনটি হবে? অর্থাৎ বাংলাদেশ, যুক্তরাষ্ট্র, ভারত, যুক্তরাজ্য। এখানে একটা খুব ইন্টারেস্টিং প্রশ্ন, এটা নিয়ে আপনাদের কাছ থেকে আমি একটু জানতে চাই যে এটা কে বলতে পারেন যে এটা আমাদের বাংলাদেশের এখানে নিম্নের যে কোন দেশের সংবিধান অলিখিত, যেটি সহকারী পরিবার পরিকল্পনা কর্মকর্তা পরীক্ষা আসছে না, চাকরি পরীক্ষাতে আসা প্রশ্নগুলোও আমাদের বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা আসবেন। সৌরভ চন্দ্র বর্মন তিনি একটু উত্তর দিয়েছেন, আমি একটু পরে বলি আপনার উত্তরটি। আপনি আরেকটু চিন্তা করে দেখেন কোন দেশের সংবিধান অলিখিত, আপনাকে আরেকটু চিন্তা করতে আমি বলবো। রনি পারভেজ তিনি উত্তর দিয়েছেন, আয়েশা সিদ্দিকা তিনি উত্তর দিয়েছেন এবং সঠিক উত্তর দিয়েছেন রনি পারভেজ এবং আয়েশা সিদ্দিকা। এটার সঠিক উত্তরটা হলো যুক্তরাজ্য এবং সৌরভ চন্দ্র বর্মন তিনিও সঠিক উত্তর দিয়েছেন। অর্থাৎ আপনার পৃথিবীর অলিখিত যে কয়েকটি দেশের সংবিধান রয়েছে এর একটি হচ্ছে আপনার যুক্তরাজ্য। হ্যাঁ, আমি ব্রিটেন বলেছিলাম, কিন্তু আপনারা জানেন যে ব্রিটেন এই দেশটির কয়েকটি নামে আমাদের পৃথিবীতে পরিচিত। ব্রিটেন, গ্রেট ব্রিটেন, ইউকে, দ্য ইউনাইটেড কিংডম, আমরা সংক্ষেপে এটা ইউকে বলে থাকি। তাছাড়া এটাকে যুক্তরাজ্য আমরা বলি। এগুলো প্রত্যেকটি ব্যাখ্যা আছে, আপনারা ক্লাস করতে থাকলে পারবেন। আপনারা সুমাইয়া সাদিক তিনিও সঠিক উত্তর দিয়েছেন, জসিমউদ্দিন তিনিও সঠিক উত্তর দিয়েছেন। আমরা এবার একটু পরবর্তী আমরা একটু ক্লাসে আমরা দেখতে চাই পরবর্তী প্রশ্নে আমাদের কি আসছে আমাদের। হ্যাঁ, রাইট, আমরা খুব সুন্দর এটা নিয়ে আমরা প্রশ্ন করব বা আলোচনায় যাব। এখন বাংলাদেশের সংবিধান রচনার ইতিহাস নিয়ে আমরা কথা বলবো। এটি ইসলামিক ইউনিভার্সিটিতে আসা প্রশ্ন। বাংলাদেশ সংবিধান রচিত হয় কিভাবে রচিত হয়েছে? মূলত এটা আপনাদেরকে সঠিক উত্তরটা বলতে হবে। সাধারণ আইন পরিষদের মাধ্যমে হয়েছে, গণপরিষদের মাধ্যমে হয়েছে, গণবিপ্লবের মাধ্যমে হয়েছে, না রাষ্ট্রপতির আদেশ বলে হয়েছেন?
দেখেছেন। আপনাদের যাদের জানা আছে তারা একটু বলুন, আমরা বিস্তারিত আলোচনায় যাব কিভাবে আমাদের বাংলাদেশের সংবিধানটি রচিত হয়েছে। এটি বলার আগে, এটি ইসলামিক ইউনিভার্সিটিতে আসা প্রশ্ন, এর মানে হচ্ছে আপনাদের আগামী যে জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা হবে সেখানে আসবে না বিষয়টি তা নয়, এখানেও আসতে পারে। আপনারা যারা উত্তর দিয়েছেন তাদের আপনারা এটা দেখি কারা দিয়েছেন। জয়নুল আবেদিন জয়, অসাধারণ ক্লাস হচ্ছে স্যার, অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে। সৌরভ চন্দ্র বর্মন তিনি উত্তর দিয়েছেন একটি, আপনি আরেকটু ভেবে বলতে পারেন, আমরা এটা নিয়ে আলোচনায় যাব। আয়েশা সিদ্দিকা এবং বিথি, আমরা একাধিক উত্তর দেখছি, তবে আমি সঠিক উত্তরটা একটু পরে উত্তর আসছে যে এটা আমার ভালো লাগছে উত্তর যে আসছে। বেশ কয়েকজন আপনারা এটা বলছেন, যেমন বিথি তিনি বলছেন সাধারণ আইন পরিষদের মাধ্যমে, না এটা নয়। সুমাইয়া সাদিক তিনি সঠিক উত্তর দিয়েছেন। অর্থাৎ আমাদের বাংলাদেশের সংবিধান এটা রচিত হয়েছে গণপরিষদের মাধ্যমে। এটা নিয়ে আমরা আলোচনা করব। এখন আমরা একটু যে আলোচনায় যাই যে সংবিধানটা কিভাবে আমাদের রচিত হলো। আমরা প্রথমে জানলাম বাংলাদেশের সংবিধান রচিত হচ্ছে গণপরিষদের মাধ্যমে। এখন অনেকে প্রশ্ন করতে পারেন গণপরিষদটা কি? গণপরিষদ হচ্ছে একটি কর্তৃপক্ষ যা শুধুমাত্র একটি দেশের সংবিধান রচনার জন্য দায়িত্ব পালন করেন, তাকে বলা হয় আপনার গণপরিষদ। এই গণপরিষদ গঠিত হয় মূলত দেশের পূর্ববর্তী একটি নির্বাচনের মাধ্যমে যারা জনপ্রতিনিধিত্ব লাভ করেন তাদের নিয়ে এই গণপরিষদ গঠিত হয়। নিশ্চয় আপনাদের মনে আছে আমাদের বাংলাদেশের সংবিধান এটি যেটা রচনার যে প্রক্রিয়াটা, এটা যদি আমরা বলতে চাই তাহলে 26শে মার্চ 1971 সালে বাংলাদেশের স্বাধীনতার ঘোষণার পর মূলত আমাদের বাংলাদেশের এই দেশটি স্বাধীনতার ঘোষণার আলোকে পরিচালিত হয়েছে। এরপরে সর্বপ্রথম আমাদের সংবিধান বলা হয় স্বাধীনতার ঘোষণাপত্রকে, যেটি 17 এপ্রিল 1971 সালে এটি স্বাধীনতা ঘোষণাপত্র দেওয়া হয়েছে। এই স্বাধীনতা ঘোষণাপত্রের মাধ্যমেই মূলত বাংলাদেশ 11 জানুয়ারি 1972 সাল পর্যন্ত পরিচালিত হয়েছে। তাহলে আমাদের বাংলাদেশের প্রথম সংবিধান কোনটি এমন যদি বলা হয় তাহলে আমরা মনে রাখতে পারি স্বাধীনতার ঘোষণাপত্র। এটি হচ্ছে আমাদের বাংলাদেশের প্রথম সংবিধান। এটা আপনার মাধ্যমে আমাদের দেশটা পরিচালিত হয়েছে। এরপরে দ্বিতীয় যেটা আমরা বলি এটি হচ্ছে অস্থায়ী সংবিধানের আদেশ জারি। নিশ্চয় আপনাদের মনে থাকবে যে বাংলাদেশের 1972 সালে 11 জানুয়ারি 1972 সালে এই অস্থায়ী সংবিধান আদেশ জারি করেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। এই অস্থায়ী সংবিধান আদেশে তিনি বলেছিলেন বাংলাদেশ হবে একটি আপনার সংসদীয় গণতান্ত্রিক দেশ এবং এ দেশের রাষ্ট্রপ্রধান হবেন রাষ্ট্রপতি এবং সরকার প্রধান হবেন প্রধানমন্ত্রী। রাষ্ট্রপতির আদেশে এই রাষ্ট্রপতি পরামর্শক্রমে প্রধানমন্ত্রী যাবতীয় কার্যক্রম পরিচালনা করবেন। এটাকে বলা হয় সংবিধানের অস্থায়ী আদেশ। এই আদেশের মাধ্যমেই 16 ডিসেম্বর 1972 সাল পর্যন্ত বাংলাদেশের সংবিধানটি আপনার দেশটি পরিচালিত হয়। আমরা যদি দেখি আমাদের বাংলাদেশের সংবিধান রচনার জন্য যে গণপরিষদ হয়েছিল, এই গণপরিষদের আদেশ জারি করা হয় মূলত 23শে মার্চ 1972 সালে এবং গণপরিষদের আদেশ জারি করেন বিচারপতি আবু সাইদ চৌধুরী। আমাদের বাংলাদেশের সর্বপ্রথম গণপরিষদের অধিবেশন বসে 10 এপ্রিল 1972 সালে। তাহলে গণপরিষদের প্রথম অধিবেশন কখন বসে এমন প্রশ্ন কিন্তু বিভিন্ন পরীক্ষায়, বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা থেকে শুরু করে চাকরির পরীক্ষাতে আসে। গণপরিষদের প্রথম অধিবেশন কখন বসে এটির উত্তর হবে 10 এপ্রিল 1972 সালে। গণপরিষদের প্রথম যে সদস্য সংখ্যা কতজন ছিল এটাও যদি আমরা বলি তাহলে প্রথমে এর সদস্য সংখ্যা ছিল 403 জন। এই 403 জন ব্যক্তি নিয়ে 10 এপ্রিল 1972 সালে এই গণপরিষদের অধিবেশন বসেছিল।
এই গণপরিষদের যে অধিবেশনটা 403 জন নিয়ে বসলেন, এদের মধ্য থেকে যাকে সভাপতি করা হয় তিনি হচ্ছেন গণপরিষদের ওই সময় সংসদ নেতা। তিনি প্রথমে দায়িত্ব পালন করছেন মাওলানা আব্দুর রশিদ তর্কবাগিস, এবং গণপরিষদের স্পিকার নির্বাচন করা হয় শাহ আব্দুল হামিদকে, এবং ডেপুটি স্পিকার নির্বাচন করা হয় মোহাম্মদুল্লাহকে। এই গণপরিষদের 403 জন সদস্যের মধ্য থেকেই আপনার মূলত সংবিধান প্রণয়ন কমিটি তৈরি করা হয়েছিল। এই প্রশ্নটি আপনারা একটু নোট করে রাখতে পারেন, এটি আপনাদের আসার মতো একটি প্রশ্ন যে সংবিধান প্রণয়ন কমিটির সদস্য কতজন ছিলেন। হ্যাঁ, আমাদের বাংলাদেশের সংবিধান প্রণয়ন কমিটির সদস্য সংখ্যা ছিলেন 34 জন। এই 34 জন সদস্যের মধ্যে যিনি প্রধান ছিলেন এই সংবিধান প্রণয়ন কমিটির, তিনি হচ্ছেন ডক্টর কামাল হোসেন। এর কারণে বাংলাদেশ সংবিধান রচনার রূপকার, বাংলাদেশের সংবিধানের অনেক স্থপতি যাকে বলে থাকেন, তিনি হচ্ছেন ডক্টর কামাল হোসেন। এখনো তিনি জীবিত রয়েছেন, আমাদের বাংলাদেশের একজন বিজ্ঞ আইনজীবী। এই যে তাছাড়াও গণপরিষদে যে 34 জন সদস্য ছিল, এর মধ্যে 33 জন ছিল আওয়ামী লীগ থেকে, এবং একজন সদস্য ছিলেন তিনি মূলত আপনার বিরোধী দল থেকে। বিরোধী দলীয় যিনি সদস্য ছিলেন সংবিধান প্রণয়ন কমিটিতে, তিনি হচ্ছেন সুরঞ্জিত সেনগুপ্ত। তিনি ন্যাশনাল আওয়ামী পার্টি ন্যাপ মুজাফফর থেকে নির্বাচিত হয়েছিলেন। অপরদিকে আমরা যদি দেখি, একমাত্র নারী সদস্য যিনি ছিলেন তিনি হচ্ছেন আপনার বেগম রাজিয়া বানু। তাহলে আপনাদেরকে যদি প্রশ্ন করা হয়, বা এই প্রশ্নটা ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ সিভিল সার্ভিস BCS এর পরীক্ষা সহ বিভিন্ন চাকরির পরীক্ষা এসেছে, এবং আপনারাও এটা লিখতে পারেন যে আমাদের বাংলাদেশ সংবিধান রচনা কমিটির একমাত্র নারী সদস্যের নাম কি? বেগম রাজিয়া বানু। আমাদের এই সংবিধান প্রণয়ন কমিটি তারা 10 জুন 1972 সালে খসড়া সংবিধানটি চূড়ান্ত করেন। তবে এই খসড়া সংবিধানটি গণপরিষদে উত্থাপন করা হয় 12ই অক্টোবর 1972 সালে। খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, আপনারা প্রিয় শিক্ষার্থী এবং যারা দেখছেন এটি আগামী পরীক্ষার জন্য নোট করতে পারেন যে বাংলাদেশের গণপরিষদের সংবিধান কখন উত্থাপন করা হয়? 12ই অক্টোবর 1972 সালে। আমাদের এই সংবিধানটি গৃহীত হয় বা সংবিধানটি অনুমোদিত হয় 4 নভেম্বর 1972 সালে। তবে এই 4 নভেম্বর 1972 সাল এটি ছিল 18 কার্তিক 1379 বঙ্গাব্দ। এ সময়ের মধ্যে এই সংবিধানটা আপনার বাংলা তারিখে এটি অনুমোদিত হয়েছিল। ইংরেজি হচ্ছে 4 নভেম্বর 1972। একটু নিচে লেখা হচ্ছে, আপনারা একটু কাইন্ডলি একটু নোট করে নেবেন, খুবই গুরুত্বপূর্ণ এগুলো তথ্য। তাহলে এবার বলুন তো আমাদের সংবিধানটা কখন কার্যকর হয়েছে? বাংলাদেশের সংবিধান কার্যকর হয়েছে এটা 16 ডিসেম্বর 1972 সালে। এই আলোচনার এটা লাস্ট সেন্টেন্স, একটু নিচে হলো, কিন্তু আপনাদেরকে একটু কষ্ট করে নোট করে নিতে হবে, কারণ এই প্রশ্নটা আমাদের আসে বিভিন্ন পরীক্ষায়। এবং আপনাদের অনেকের মনে থাকবে আমরা গত যে প্রশ্ন সলভ ক্লাস নিয়েছিলাম, ক্লাস চলাকালীন সময় আমি বলেছিলাম যে একটি প্রশ্ন ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসতে পারে। আপনারা খেয়াল করে দেখবেন যে আমাদের ওই ক্লাসে 53 মিনিট 40 সেকেন্ড থেকে 54 মিনিট 5 সেকেন্ড এর মধ্যে যে আলোচনাটা হয়েছে, সেখান থেকে এই যে আপনার গত পরীক্ষা যে হলো 17 জানুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ে, সেখানে একটা প্রশ্ন এসেছিল। তো আমরা বাংলাদেশ সংবিধান রচনার ইতিহাস পুরোটা পেয়েছি, এটা আমি একটু এক নজরে আপনাদেরকে বলে দিতে চাই, এবং এরপরে এটা নিয়ে আমরা একবারেই প্রশ্নতে যাব, আপনাদের আলোচনায় যাব, অর্থাৎ প্রশ্ন আমি দিব, কিছু প্রশ্নের উত্তর আপনাদের কাছে চাইব, এবং এই উত্তরগুলো করার জন্য আপনাদের অন্ততপক্ষে এই অংশটা একটু মনোযোগ দিয়ে শুনতে হবে। তাহলে প্রথমত হচ্ছে বাংলাদেশ সংবিধান রচিত হয় কিসের মাধ্যমে? গণপরিষদের মাধ্যমে। বাংলাদেশের প্রথম সংবিধান কোনটি? বাংলাদেশের প্রথম সংবিধানটি হচ্ছে স্বাধীনতার ঘোষণাপত্র। বাংলাদেশের দ্বিতীয় সংবিধান কোনটি? অস্থায়ী সংবিধান আদেশ এটা। এখন অস্থায়ী সংবিধান আদেশ কখন জারি করা হয়েছে?
অস্থায়ী সংবিধান আদেশ জারি করা হয়েছে 11 জানুয়ারি 1972 সালে। এটি কে জারি করেছেন? এটি জারি করেছেন শেখ মুজিবুর রহমান। তাহলে আপনাদের যদি প্রশ্ন আসে যে বাংলাদেশের অস্থায়ী সংবিধান আদেশ কে জারি করেন? শেখ মুজিবুর রহমান 11 জানুয়ারি 1972 সালে। এরপরে আমরা একটু দেখি যে গণপরিষদের আদেশ এটি কখন জারি করা হয়? 23 মার্চ 1972 সালে। প্রথম অধিবেশন গণপরিষদের এটি কত তারিখ বসেছে? 10 এপ্রিল 1972 সালে। গণপরিষদের প্রথম অধিবেশনের মোট সদস্য কতজন ছিল? 403 জন। সংবিধান প্রণয়ন কমিটির সদস্য কতজন? 34 জন। সংবিধান প্রণয়ন কমিটির প্রধান কে ছিলেন? আপনারা বলুন তো কে ছিলেন? হ্যাঁ, ডক্টর কামাল হোসেন। সংবিধান প্রণয়ন কমিটির একমাত্র নারী সদস্য কে ছিলেন? বেগম রাজিয়া বানু। বাংলাদেশের সংবিধান উত্থাপন করা হয় কখন? 12 অক্টোবর 1972 সালে। বাংলাদেশের সংবিধানটি গণপরিষদে কখন গৃহীত হয়? 4 নভেম্বর 1972 সালে। বাংলা তারিখটি এজন্য দিয়েছি যে আগে অতীতে আপনার ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি ভর্তি পরীক্ষায় প্রশ্নটা এসেছিল যে গণপরিষদে এটা আপনার অনুমোদিত বাংলা কত তারিখ? তাহলে আমরা বলতে পারি 18 কার্তিক 1379 বঙ্গাব্দে। সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন যেটা বিভিন্ন চাকরি পরীক্ষায়, বিভিন্ন বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায়, নার্সিং ভর্তি পরীক্ষায় এই প্রশ্নটা আসে। এটি হচ্ছে আমাদের বাংলাদেশ সংবিধান কার্যকর হয় কখন? 16 ডিসেম্বর 1972 সালে এটা কার্যকর করা হয়েছে। এবার আপনাদের আমি কিছু প্রশ্ন এটা দেখতে চাই এবং এই প্রশ্নে আমরা একটু কথা বলবো। প্রশ্নগুলোর উত্তর করার জন্য একটু সবাই আপনারা রেডি থাকতে পারেন। কারা কারা একটু আছেন আপনারা এই প্রশ্নগুলোর উত্তর করার জন্য? আমি একটু দেখতে চাই। এই প্রশ্নটার উত্তর বলতে, প্রশ্নটা হচ্ছে বাংলাদেশের অস্থায়ী সংবিধান আদেশ জারি করেন কে? 4টি অপশন দেওয়া আছে। এই অপশনগুলোর মধ্যে আপনাকে বলতে হবে কে জারি করেছেন। এটা আছে বিশ্ববিদ্যালয়ে আসা প্রশ্ন। তবে এর মধ্যে বলি যে আমাদের বেশ কয়েকটি প্রশ্ন এসেছেন। বিথি তিনি প্রশ্ন করেছেন স্যার বাংলাদেশের মানুষের গড় আয়ু কত? হ্যাঁ, সুমাইয়া প্রশ্ন করেছিলেন, এটির সঠিক উত্তর 72.3 বছর। আমি কিছু প্রশ্নের উত্তর দিই, সঙ্গে আপনারাও প্রশ্নের কিছু আমাদের উত্তর দেন। জসিমউদ্দিন প্রশ্ন করেছে বাংলাদেশ সামরিক সক্ষমতা সম্পর্কে জানতে চাই। হ্যাঁ, একটু বিশ্লেষণমূলক প্রশ্ন, খুবই সুন্দর প্রশ্ন, আমি ক্লাস শেষে বলবো। রনি পারভেজ, আয়েশা সিদ্দিকা সঠিক উত্তর দিয়েছেন। বিথি তিনিও সঠিক উত্তর দিয়েছেন। এরপরে তামান্না আক্তার তমা তিনিও সঠিক উত্তর দিয়েছেন। আমার খুব ভালো লাগছে যে আপনারা ক্লাসগুলো করছেন এবং সঠিক উত্তর দিচ্ছেন। সৌরভ চন্দ্র বর্মন, হ্যাঁ আপনিও সঠিক উত্তর দিয়েছেন। মেঘলা আকাশ, হ্যাঁ আপনিও সঠিক উত্তর দিয়েছেন। সুমাইয়া সাদিক আপনিও সঠিক উত্তর দিয়েছেন। হ্যাঁ ঠিক। এবার উত্তরটা বলি যে উত্তরটা যেটা বলবো সেটি হচ্ছে যে আমাদের মূলত বাংলাদেশের অস্থায়ী সংবিধান আদেশ এটি জারি করা হয়েছে, জারি করেন শেখ মুজিবুর রহমান। হ্যাঁ আপনাদের মনে থাকবে, এটা আমি লিখে দিয়েছিলাম, এটা জারি তিনি করেছেন 11 জানুয়ারি 1972 সালে। এটা এরপরে আমি পরবর্তী প্রশ্নে আবারও আপনাদের কাছ থেকে আমি সঠিক উত্তর আশা করি। এটি কে বলতে পারেন আপনারা সেই সঠিক উত্তরটি? পরবর্তী প্রশ্নে কি আছে দেখা যাক কি আছে। এটি বাংলাদেশের গণপরিষদ প্রথম অধিবেশন কত তারিখে শুরু হয়? এটিও আপনার একটি চাকরিতে আসা প্রশ্ন, কিন্তু চাকরি আসা হলে কি হবে, এই প্রশ্নগুলো থেকে কিন্তু আপনাদের আগামীতে নার্সিং ভর্তি পরীক্ষা, বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা এবং অন্যান্য ভর্তি পরীক্ষাতে জাতীয় বিষয় ভর্তি পরীক্ষা আসবে। এটা সঠিক উত্তর 4টা অপশন দেওয়া আছে। সঠিক উত্তর কি হবে এটা আপনাদেরকে বলতে হবে। তার আগে আমি কিছু প্রশ্নের উত্তর দিয়ে নিই। সুমাইয়া সাদিক আপনি প্রশ্ন করেছেন বর্তমানে বাংলাদেশের মানুষের গড় আয়ু কত? হ্যাঁ আপনি সঠিক উত্তর পেয়েছেন 72.3 বছর। 2 নম্বর প্রশ্ন করেছেন বাংলাদেশের অর্থনৈতিক সমীক্ষা 2018 অনুযায়ী এদেশের মানুষের গড় আয়ু কত ছিল? 18 সালের এক্সাক্ট তথ্য তো আমার মনে নাই ভাই, আমি এটা বলতে পারছি না। তবে সর্বশেষ যে জরিপ হয়েছে বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষা 2024, এটা অনুযায়ী 72.3 বছর। এটি হচ্ছে আমাদের উত্তর। 3 নম্বর প্রশ্ন করেছে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো, হ্যাঁ 2020 সালেও ছিল 72.3 বছর।
আমি একটি প্রশ্ন দিয়েছি, কে পারে এটার উত্তর? আপনারা একটু বলতে পারেন এটি কবে? বেশ কয়েকজন উত্তর আসছে, আমি এটা নিয়ে নয়, আমি একটু সঠিকটা জানতে চাই। তমা আক্তার সঠিক উত্তর দিয়েছেন। সিনহা মোহাম্মদ রাশেদ খান, তিনিও সঠিক উত্তর দিয়েছেন। সঞ্জিদা আক্তার লিজা, তিনিও সঠিক উত্তর দিয়েছেন। সঠিক উত্তর কি হবে আমি একটু পরে বলবো, যারা দিয়েছেন তাদেরকে আমি নাম ধরে বলছি। এবং আপনাদেরকে একটু বলি যে বিনয়ের সঙ্গে অনুরোধ জানাচ্ছি আপনারা এই ক্লাসটা একটু শেয়ার করে দেন, এবং আপনাদের যদি কারো কোনো প্রশ্ন থাকে আপনারা সেই প্রশ্নগুলো আমাকে করতে পারেন। হ্যাঁ, আমি একটু বলি, এটার সঠিক উত্তর হচ্ছে আপনার মূলত 10 এপ্রিল 1972 সালে। নিশ্চয় আপনাদের মনে আছে, এটা আপনাদের বলেছিলাম। সুমাইয়া সাদিক, থ্যাংক ইউ স্যার, আপনাকেও থ্যাংক ইউ ক্লাস দেখার জন্য। এবার আমরা আরেকটা প্রশ্ন আপনাদেরকে আমি দিই এবং দেখি এটার উত্তর আপনারা কে কে দিতে পারেন। নেক্সট প্রশ্ন আমাদের আজকে 10 নম্বর প্রশ্ন। এটা বাংলাদেশ সংবিধান রচনা কমিটির সদস্য নিচের কতজন ছিলেন? আমি এটা আলোচনা করেছি, আমি একটু জানতে চাই যে আপনারা এটা কে বলতে পারেন এটা নিয়ে। এর আগের আপনার প্রশ্নের উত্তর মনে হয় জসিমউদ্দিন দিয়েছিলেন, তিনি সঠিক উত্তর পেয়েছেন। যা হোক, আমরা এটা জানতে চাই। সৌরভ চন্দ্র বর্মন, তিনি সঠিক উত্তর দিয়েছেন। সঠিক। আয়েশা সিদ্দিকা, তিনিও সঠিক উত্তর দিয়েছেন। আমরা একটু কে পারে এই প্রশ্নটার উত্তর, যেটি স্বাস্থ্য অধিদপ্তরের পরীক্ষা এসেছে এবং আগামীতে বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা অর্থাৎ পাবলিক জাতীয় বিশ্ববিদ্যালয় নার্সিং ভর্তি পরীক্ষাটা আসতে পারে। সুমাইয়া সাদিক, তিনিও সঠিক উত্তর দিয়েছেন। বিথি, সাবরিনা ইয়াসমিন, সিনহা মাহমুদ, রাশেদ খান, মেঘলা আকাশ, জসিমউদ্দিন, সবাইকে অসংখ্য ধন্যবাদ। হ্যাঁ, আপনারা একেবারে অ্যাবসলিউটলি রাইট অ্যান্সার করেছেন। বাংলাদেশ সংবিধান রচনা কমিটির সদস্য ছিল 34 জন। বাহ, আমার খুব ভালো লাগছে, চমৎকার যে আপনারা সঠিক উত্তর করছেন। এবার আমরা চলে যাব পরবর্তী প্রশ্নে। দেখি এটিও আমাদের আলোচনার মধ্য থেকে এসেছে, কে পারেন এই প্রশ্নের উত্তর দিতে? বাংলাদেশের খসড়া সংবিধান প্রণয়ন কমিটির চেয়ারম্যান ছিলেন কে? এটা আপনাদেরকে বলতে হবে। এই প্রশ্নটা তথ্য মন্ত্রণালয়ের অধীনে তথ্য অফিসার এ পরীক্ষাতে এসেছে। সালটা মুখ্য নয়, কারণ এরকম প্রশ্ন আপনার আগামীতে নার্সিং ভর্তি পরীক্ষা, বিভিন্ন ভর্তি পরীক্ষা এটা আসবে, এটা নিশ্চিত থাকেন। আমি একটু আপনাদের এই প্রশ্নের উত্তরটা আপনারা করতে থাকুন। আমি তামান্না আক্তার তমার একটা প্রশ্ন উত্তর দিয়ে আসি। ভাইয়া, বর্তমানে জিআই পণ্য কয়টি? হ্যাঁ ভাইয়া, এখন বর্তমানে জিআই পণ্য হচ্ছে 51টি এবং সর্বশেষ জিআই পণ্য হলো দিনাজপুর জেলার বেদানা লিচু। জিআই জিওগ্রাফিক ইন্ডিকেশন, এটা ভৌগোলিক নির্দেশক পণ্য। আমাদের বাংলাদেশে এ পর্যন্ত অর্থাৎ আজকে পর্যন্ত জিআই পণ্য আছে আপনার 51টি, সর্বশেষ দিনাজপুরের বেদানা লিচু। বেশ কয়েকজন সঠিক উত্তর দিয়েছেন। আমি যদি বলি মেঘলা আকাশ সঠিক উত্তর দিয়েছেন, সিনহা মোহাম্মদ রাশেদ খান, মিথি, সাবরিনা ইয়াসমিন, সুমাইয়া সাদিক, আপনারা সবাই সঠিক উত্তর করেছেন। ভাই, আর কে কে পারে একটু দেখি আমরা। হ্যাঁ, একটু আমি বলি এটার সঠিক উত্তরটা আপনাদের মতোই, অর্থাৎ বাংলাদেশ সংবিধান প্রণয়ন কমিটির আপনার চেয়ারম্যান ছিলেন ডক্টর কামাল হোসেন। আপনারা যে ক্লাসগুলো মনোযোগ দিয়ে করছেন এবং বলছেন, এটা আমার ভালো লাগছে। এরপরে আমরা পরবর্তীতে আমরা যাই। পরবর্তী প্রশ্ন এরকমই আর একটা প্রশ্ন আছে, আপনাদেরকে আলোচনা থেকে বলতে হবে এটা উত্তর কি হবে, এবং খুব ফেমাস একটা প্রশ্ন, বহু পরীক্ষায় প্রশ্নটা আসছে, আপনারা নামই দেখছেন, কয়েকটা এখানে নাম দেওয়া আছে। অর্থাৎ 12 নম্বর প্রশ্ন সঠিক উত্তর আপনাদেরকে বলতে হবে যে বাংলাদেশ সংবিধান কমিটির একমাত্র নারী সদস্য এটি কে ছিলেন। এই প্রশ্নটা দেখেন, এটি ঢাকা ইউনিভার্সিটির বি ইউনিটে 19-20 সালে এসেছে, ইসলামিক ইউনিভার্সিটিতে 17-18 সেশনে এসেছে প্রশ্নটা। তাছাড়াও যদি আমরা দেখি, স্থানীয় সরকার বিভাগের জনস্বাস্থ্য প্রকৌশল প্রশিক্ষণ কর্মকর্তা 2022 মানে রিসেন্ট এই প্রশ্নটা এসেছেন। এর সঠিক উত্তর কি হবে? 4টি অপশন দেওয়া আছে। আমার উত্তর আসা শুরু হয়েছে এবং আমি সঠিক উত্তর পাচ্ছি, আমার খুব ভালো লাগছে। এটা আপনাদের বলতে হবে উত্তর কি হতে পারে? আনোয়ারা বেগম, সুফিয়া বেগম, সৈয়দা সাজেদা চৌধুরী, না ইউএবি রাজিয়া আক্তার বানু। একটু আপনাদের এখানে মাথা ঘামানোর মতো আছে।
আপনারা সঠিক উত্তর দিচ্ছেন, অনেকেই সঠিক উত্তর দিচ্ছেন। আমি যদি বলি আয়েশা সিদ্দিকা, রনি পারভেজ, সৌরভ চন্দ্র বর্মন, মেঘলা আকাশ, বিথি, হাবিবা খাতুন শিশির, অন্তরা রানী রয়, জসিমউদ্দিন, তামান আক্তার তমা, সুমাইয়া সাদিক, সাবরিনা ইয়াসমিন, সাদিয়া শারমিন, সিনহা মোহাম্মদ রাশেদ, আপনারা সবাই সঠিক উত্তর দিয়েছেন, একেবারে অ্যাবসলিউটলি রাইট। আমিও আপনাদের তাহলেই বলতে পারি, কারণ আপনাদেরকে এড়িয়ে তো কিছু করতে পারি না। আমাদের সঠিক উত্তরটা হচ্ছে রাজিয়া আক্তার বানু, এটি তার পুরোপুরি নাম, কিন্তু তিনি সবার নিকট বেগম রাজিয়া বানু নামেই পরিচিত। আমরা একটু আবারও বলি, আপনারা যেখান থেকে এটি দেখছেন আপনারা একটু সবাই এটাকে একটু শেয়ার করে দিবেন, এবং আপনারা যদি জ্ঞান বিতরণের স্বার্থে বিনয়ের সঙ্গে অনুরোধ করছে, আবারও আপনারা যেখান থেকে এই মুহূর্তে আমাদের প্রায় 20 জনের অধিক শুধু একটা পেজ থেকে দেখছেন, একাধিক প্ল্যাটফর্মে এটা আমাদের প্রচারিত হচ্ছে, আপনারা একটু এটাকে শেয়ার করে দেন। আপনারা 20 জন শেয়ার করলে কিন্তু অনেক এটা আমাদের রিচ হবে, এবং আপনারা জানেন যখন বেশি রিচ হয় তখন কর্তৃপক্ষ তারা এরকম ক্লাস নিতে আরো উৎসাহিত বোধ করে, এবং আপনাদের জন্যই তো আমরা আছি। আগামীতে এরকম আমরা একাধিক ক্লাস আপনাদের নিতে চাই। তো একটু আপনারাও আমাদের উৎসাহ দেওয়ার জন্য আপনারা অন্তত পক্ষে আপনারা একটু সবাই শেয়ার করে দেন। আমরা একটু দেখি আমাদের পরবর্তীতে এটা কি নিয়ে আলোচনা হচ্ছে, এটা নিয়ে আমরা একটু আলোচনায় যাই। বাংলাদেশের সংবিধান সর্বপ্রথম কত তারিখে গণপরিষদ উত্থাপিত হয়? দেখেন, এটি আজকের ক্লাসের 13 নম্বর প্রশ্ন, এটারও সঠিক উত্তর আপনাদের বলতে হবে। এবং আমরা যদি লক্ষ্য করি যে এর সঠিক উত্তর আমরা আলোচনায় বলেছিলাম, কে কে পারেন এটা আপনাদেরকে একটু বলতে হবে। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, যে দেখে বুঝতে পারছেন কতগুলো পরীক্ষা এসেছে। 14তম BCS এসেছে, বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি বার্ডের সহকারী পরিচালক 2022 সালে মানে রিসেন্ট এই পরীক্ষা আসা প্রশ্ন, প্রাক প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগে আসা প্রশ্ন, দুদকের দুর্নীতি দমন কমিশনের সহকারী পরিচালক, খুব গুরুত্বপূর্ণ পদ রে ভাই, এ পদেও এসেছেন, প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষাতেও এসেছেন। মানে আপনারা দেখছেন এটা আসতে বাকি নাই কোন পরীক্ষা, এমনটা বলতে পারেন। বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা অনেক এসেছেন, কিন্তু আমরা এখানে আলোচনা বা লেখার সীমাবদ্ধ আমরা নামগুলো দিতে পারিনি। আমারও সঠিক উত্তর আসা শুরু হয়েছে। আমি একটু দেখতে চাই যে আপনারা সঠিক উত্তর দিচ্ছেন। সৌরভ চন্দ্র বর্মন, আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনি এগিয়ে থাকছেন এবং আপনি উত্তর দিচ্ছেন, তবে আপনাকে একটু বিশ্লেষণ করে উত্তরটা দেন। তোমার সবাই আপনারা খেয়াল করেন প্রশ্নটা, আমি আবারও বলছি, অনেকেই উত্তর দিচ্ছেন আপনারা ডি নাম্বার। আমি তাদেরকে বলবো একটু পড়ে দেখেন, গণপরিষদে উত্থাপিত হয় কবে বলা হয়েছে। তবে হ্যাঁ, বেশ কিছু সঠিক উত্তর আছে। হাসিবা খাতুন শিশির, আপনি সঠিক উত্তর দিয়েছেন। মেঘলা আকাশ, আরেকটু চিন্তা করতে হবে, আপনি দুঃখিত, হাসিবা খাতুন শিশির আপনারটা সঠিক উত্তর হয়নি, আপনি চিন্তা করেন। মেঘলা আকাশ সঠিক উত্তর দিয়েছেন। সুমাইয়া সাদিক তিনিও সঠিক উত্তর দিয়েছেন। আমি আপনাদের উত্তরের প্রত্যাশা করি, কিন্তু আমি একটা প্রশ্নের উত্তর আমি দিতে চাই। সেটা হচ্ছে জসিমউদ্দিন, তিনি প্রশ্ন করেছেন বদ্বীপ কথাটির অর্থ কি? আমি একটু বলি, বদ্বীপ কাকে বলে। বদ্বীপের ইংরেজি হলো ডেল্টা প্ল্যান, বাংলাতে আমরা বলি বদ্বীপ। বদ্বীপ বলা হয় তাকে, অর্থাৎ নদীর মোহনায় পলি, বালি, কাকুর, নুড়ি প্রভৃতি স্তর জমে জমে যে দ্বীপটা সৃষ্টি হয় তাকে বলা হয় বদ্বীপ। আপনারা মনে রাখবেন যে প্রশ্নটা খুবই পরীক্ষা আছে, চাকরি পরীক্ষায়, যে বাংলাদেশে আপনার সবচাইতে পৃথিবীর সবচেয়ে বড় বদ্বীপের নাম কি? এর উত্তরটা হচ্ছে বাংলাদেশ। আবার বাংলাদেশের বৃহত্তম বদ্বীপের নাম কি? উত্তরটা হলো সুন্দরবন। আপনারা জসিমউদ্দিনের মতো এভাবে আরো অনেকে প্রশ্ন করতে পারেন। আমি বেশ কয়েকজনের উত্তর পেয়েছি, তবে এ পরীক্ষার একটু বলি, জাকির খান, সুমাইয়া সাদিক এবং তারা সঠিক উত্তর দিয়েছেন। এটা উত্তরটা হবে মূলত 12ই অক্টোবর 1972। তমান্না আক্তার তমা, আপনি বলছেন আজকে পড়লাম, ডি হবে। জি না ম্যাডাম, এটা ডি হতো যদি আপনার বলা হতো গণপরিষদের অধিবেশন প্রথম কখন বসে। আপনাকে এটা বলে না, আপনাকে বলেছে গণপরিষদের এটা উত্থাপিত হয় কখন। তাহলে এটা উত্থাপিত হয় 12ই অক্টোবর 1972 সালে। আর এটা যদি বলতো তাহলে এটা হতো প্রথম অধিবেশন বসে। প্রথম অধিবেশন বসে হচ্ছে আপনার 10 এপ্রিল 1972। আচ্ছা, ধন্যবাদ আপনাদের। এবার
আমরা একটু আপনারা একটু প্রশ্নটা আমাদের পড়ে অ্যান্সার করবেন। আমরা একটু নেক্সট প্রশ্নটা একটু দেখতে চাই, এটা কে পারেন? নেক্সট প্রশ্ন, এটার উত্তর কে দিতে পারেন আলোচনার মধ্য থেকেই? রনি পারভেজ, আপনি আগেরটা সঠিক উত্তর দিয়েছেন, এটাও দিতে হবে আপনাকে। এটি হচ্ছে বাংলাদেশ সংবিধান কত তারিখে গণপরিষদে গৃহীত হয়? দেখছেন এই পরীক্ষাটা কতগুলো ইউনিভার্সিটিতে আসছে, কুমিল্লা ইউনিভার্সিটিতে এসেছে, ঢাকা ইউনিভার্সিটিতে এসেছে, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা এসেছেন। তার মানে যে প্রশ্নগুলো চাকরির পরীক্ষাতে বেশি আসে এই প্রশ্নগুলো কিন্তু আগামীতে আবার আপনার জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তি, নার্সিং ভর্তি সবগুলোতে আসবে। তাহলে আমরা এই প্রশ্নটা সঠিক উত্তর কি হবে আপনাদের কাছ থেকে যা আমি একটু শুনতে চাই, এবং তাটা শোনার আগে আমি কিছু তথ্য আপনাদেরকে বলি যে দেখেন, আমাদের বাংলাদেশে গণপরিষদের প্রথম অধিবেশন বসেছিল 10 এপ্রিল 1972 সালে। আর গণপরিষদের আমাদের খসড়া সংবিধান প্রথম উত্থাপন করা হয়েছিল এটা মূলত 12 অক্টোবর 1972 সালে। আর কবে গৃহীত হয়? বেশ কয়েকজন সঠিক উত্তর দিয়েছেন, সাবরিনা ইয়াসমিন, সৌরভ চন্দ্র বর্মন সঠিক উত্তর, মোহাম্মদ রাশেদ খান আপনি একটু দেখবেন সঠিক উত্তর কি হবে। পারভেজ সঠিক উত্তর দিয়েছেন, লিজা সঠিক উত্তর দিয়েছেন। অর্থাৎ আমি যদি বলি হ্যাঁ, আপনাদের মতো করে আমাদের বাংলাদেশের এই সংবিধানটি গণপরিষদে গৃহীত হয় 4 নভেম্বর 1972 সালে। আর এটা মূলত গৃহীত হয়েছিল, বাংলা তারিখটাও আমি বলে দিয়েছিলাম তখন আপনাদেরকে, 18 কার্তিক 1379 বঙ্গাব্দ। বা এবার আমরা একটু আলোচনার দিকে একটু এগিয়ে নিতে চাই, দেখি আর কে পারেন আপনারা এই আলোচনাগুলোর মধ্য থেকে উত্তরটা বের করতে। খুবই ফেমাসই বলবো আমি, ফেমাস, পপুলার যাই বলেন না কেন, এই প্রশ্নটা আসে না এমন কোনো প্রতিষ্ঠানের পরীক্ষা পাওয়া যাবে না। বাংলাদেশে চাকরির পরীক্ষা বলি আমরা, বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা বলি, নার্সিং ভর্তি পরীক্ষা বলি, প্রতিটা ভর্তি পরীক্ষায় যে প্রশ্নটা আসে কমন কয়েকটা পরীক্ষা হলেই তার একটা না একটা প্রশ্ন দেয় যে কত তারিখে বাংলাদেশ সংবিধান কার্যকর হয়। এই প্রশ্নটার উত্তর যারা দিতে পারবেন একটু খেয়াল করবেন, অপশনগুলো কিন্তু খুব কাছাকাছি দেওয়া আছে। এই কাছাকাছি সিনহা মোহাম্মদ রাশেদ খান আপনি আরেকটু লক্ষ্য করবেন, খুব কাছাকাছি দেওয়া আছে। আপনি আরেকটু সৌরভ চন্দ্র বর্মন সঠিক উত্তর দিয়েছেন, জসিম উদ্দিন সঠিক উত্তর দিয়েছেন, রনি পারভেজ, সাবরিনা ইয়াসমিন, বিথি, হ্যাঁ এবার রাশেদ খান আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনি সঠিক উত্তর দিয়েছেন। মেঘলা আকাশ, না আপনাকে দেখতে হবে কারণ কাছাকাছি অপশনগুলো আছে ভাই। সুমাইয়া সাদিক, বাহ, তমান আক্তার, তমা, অনন্ত রায় রয় তিনিও সঠিক উত্তর দিয়েছেন। এবার আমি বলে দিচ্ছি আমাদের বাংলাদেশের এই সংবিধানটি কার্যকর হয় 16 ডিসেম্বর 1972 সালে। প্রথম আপনার এটা হয়েছিল আমাদের যেই দিন বাংলাদেশের বিজয় বার্ষিকী প্রথম পালিত হয় তখন। এবার আমরা একটু দেখতে চাই পরবর্তী প্রশ্নে, আমরা আলোচনায় আমরা একটু এগিয়ে নিতে চাই। আজকের সম্ভবত আমাদের আপনার প্রায় আরেকটা প্রশ্ন, হ্যাঁ খুব ভালো একটা প্রশ্ন আসছে, এটা আমি বলি নাই বা আলোচনায় আসে নাই, এটা আমাদের প্রশ্নের মাধ্যমে আলোচনায় আসলো। দেখি এ প্রশ্ন উত্তরটা কার জানা আছে। দেখেন, বাংলাদেশের সংবিধান হাতে লেখার দায়িত্ব কার হাতে ন্যস্ত ছিল? 43তম BCS এর আসা একটা প্রশ্ন, মানে যে রিসেন্টলি, এটা সঠিক উত্তর বলতে হবে। রাশেদ খান সঠিক উত্তর দিয়েছেন, অনন্ত রায় সঠিক উত্তর দিয়েছেন। তবে আমি আপনাদের কাছ থেকে এটা বলি, সঠিক উত্তরটা আশা করছি কে বলতে পারেন। তবে আমাদের সংবিধানটি 2টি ভাষায় লিখিত বাংলাদেশ সংবিধান, তবে হাতে লেখা দায়িত্বটা কার ছিল আমি একটু বলি। রনি পারভেজ, সৌরভ চন্দ্র বর্মন, হ্যাঁ আপনি সঠিক উত্তর দিয়েছেন। আমাদের বাংলাদেশের সংবিধান হাতে লেখার দায়িত্ব ছিল AKM আব্দুর রৌফের। তিনি যে সংবিধানটা হাতে লিখেছিলেন এর পৃষ্ঠা সংখ্যা ছিল 93। আমাদের সংবিধানটি 2টি ভাষায় লিখিত, মূলত ইংরেজি ভাষায় প্রথম এটা লেখা হয়। ইংরেজি ভাষায় যিনি লেখেন তিনি ডক্টর কামাল হোসেন। আর ইংরেজি থেকে
এটা মূলত বাংলা করা হয়। আর বাংলায় যিনি এটা লিখেছিলেন তিনি হচ্ছেন অধ্যাপক আনিসুজ্জামান এবং তাকে সহযোগিতা করেছিলেন ডক্টর মাজহারুল ইসলাম এবং আহসান হাবিব তাকে সহযোগিতা করেছিলেন। তাহলে আমরা কয়েকটি প্রশ্ন এখান থেকে আমরা জানতে পারলাম। এটি হচ্ছে যে বাংলাদেশ সংবিধান হাতে লেখার দায়িত্ব কার উপর ন্যস্ত ছিল? সঠিক উত্তর AKM আব্দুর রউফ। এবং ইংরেজি ভাষা সংবিধানের লেখককে ডক্টর কামাল হোসেন এবং বাংলা ভাষা লেখককে অধ্যাপক আনিসুল হক। এবার আমরা একটু পরবর্তী অংশে যেতে চাই, কারণ আমাদের ক্লাসটা দীর্ঘায়িত হচ্ছে এবং আমরা যতটুকু ক্লাস নিতে চাই যেন আপনাদের এই বিষয়গুলো মাথায় থাকে এতটুকু আমরা রাখতে চাই। আমি একটা প্রশ্ন দিয়েছি যেটা নিয়ে বাংলাদেশ এখন সবচেয়ে বেশি আলোচিত হচ্ছে। প্রতিদিন পত্র পত্রিকায় থাকে, আমাদের প্রতিদিন বিভিন্ন সংবাদ বিশ্লেষণে থাকে যে বাংলাদেশ সংবিধানের মূলনীতি কয়টি, বর্তমান কতটি বলা হয়েছে এটা নিয়ে তো আমরা কথা বলবোই। বর্তমানেরটা জানতে চাই, এটা কত হবে, এটার সঠিক উত্তর কে বলতে পারে? আমি মূলনীতিটি বাদ দিয়ে আমরা সংবিধানের গঠন নিয়ে একটু আলোচনা করছি আপনাদের কাছে। হ্যাঁ, সঠিক উত্তর আমি পাওয়া শুরু করেছি। সৌরভ চন্দ্র বর্মন, রানী পারভেজ তারা সঠিক উত্তর দিয়েছেন। প্রশ্ন করেছেন জসিমউদ্দিন বর্তমানে সংবিধানের মূলনীতি প্রস্তাব, ওটা নিয়ে কথা বলবো। সঠিক উত্তর আসছে, আমার খুবই ভালো লাগছে। সুমাইয়া সাদিক, রাশেদ খান, আপনারা তমান্না আক্তার তমা, সাবরিনা ইয়াসমিন বিথি, সবাই আপনারা সঠিক, মেঘলা আকাশ সঠিক উত্তর দিয়েছেন। আয়েশা সিদ্দিকা সঠিক উত্তর দিয়েছেন। অর্থাৎ বাংলাদেশের সংবিধানের মূলনীতি 4টি। এবার আপনারা একটু আলোচনা শুনেন, পরে বেশ কয়েকটা প্রশ্ন দিয়ে আপনাদেরকে আমরা এটা দেখব। অর্থাৎ দেখুন, আমাদের বাংলাদেশের সংবিধানে কাঠামো যদি আমরা দেখি তাহলে বাংলাদেশ সংবিধানে প্রস্তাবনা আছে 1টি। আমাদের সংবিধানে বর্তমানে মূল নীতি আছে 1টি। খুব মনোযোগ সহকারে শুনতে হবে, খুব মনোযোগ সহকারে। মূলনীতি বর্তমানে 4টি। এগুলো বর্তমান যে মূলনীতি রয়েছে আমি একটু লিখে দিচ্ছি আপনাদেরকে, কারণ এই মূলনীতি নিয়ে প্রস্তাব নিয়ে আলোচনা করব আমাদের জসিমউদ্দিনের প্রশ্নের আলোকে। জাতীয়তাবাদ এটা একটা আমাদের মূলনীতি, বর্তমানে সংবিধানে আছে। সমাজতন্ত্র আছে, গণতন্ত্র আছে সংবিধানের 11 নম্বর অনুচ্ছেদে, এবং ধর্মনিরপেক্ষতাবাদ এটি আছে আমাদের সংবিধানের 12 নম্বর অনুচ্ছেদে। তাহলে আমরা আমাদের বাংলাদেশের সংবিধানে মূলনীতি কয়টি বর্তমানে রয়েছে? 4টি আমরা পেলাম। এগুলো হচ্ছে জাতীয়তাবাদ, সমাজতন্ত্র, গণতন্ত্র এবং ধর্মনিরপেক্ষতাবাদ। এবার দেখেন যে সংবিধানে আমাদের মূলনীতি প্রস্তাব করা হয়েছে, আমি একটু এখানে দেখে দিচ্ছি আপনাদেরকে যে প্রস্তাবিত মূলনীতি হচ্ছে 5টা। খেয়াল রাখবেন, এটা সাম্প্রতিকে প্রশ্ন আসতে পারে। এবার সাম্প্রতিক থেকে অনেক প্রশ্ন আমাদের আসছে। প্রস্তাবিত মূলনীতি হচ্ছে 5টি। এই 5টি মূলনীতি যদি আমরা বলি তাহলে যে 5টা মূলনীতির কথা বলা হয়েছে এটা হলো জাতীয়তাবাদ, বহুত্ববাদ। বহুত্ববাদ কি বলতে পারেন এটা নিয়ে আমরা পরবর্তীতে আলোচনা করব। তারপরে রয়েছে সাম্য, ন্যায় বিচার, এবং আরেকটি বলা হচ্ছে আপনার মানবিক মর্যাদা। মানবিক মর্যাদা। তাহলে এই যে এই 5টা আপনার মূলনীতি প্রস্তাব করা হয়েছে বর্তমান যে আমাদের সংবিধান প্রণয়ন কমিটি রয়েছে এটা। এখন তাহলে আমরা এখানে 2টি তথ্য পেলাম যে সংবিধানের মূলনীতি কয়টি, এটির উত্তর হচ্ছে 4টি। বর্তমানে যে 4টা মূলনীতি রয়েছে জাতীয়তাবাদ, সমাজতন্ত্র, গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতাবাদ। এরপরে দেখেন আপনারা প্রস্তাবিত মূলনীতি রয়েছে 5টি। এই 5টা হচ্ছে জাতীয়তাবাদ, বহুত্ববাদ, সাম্য, ন্যায় বিচার এবং মানবিক মর্যাদা। এই যে সাম্য, ন্যায় বিচার, মানবিক মর্যাদা এটি বাংলাদেশে আমাদের যে স্বাধীনতার ঘোষণাপত্র 17 এপ্রিল 1971 সালে মুজিবনগরে পাঠ করা হয়েছিল। এখানেই এই সাম্য, মানবিক মর্যাদা ও ন্যায় বিচারের কথা বলা ছিল।
মূলনীতিটা আসলে কি? মূল নীতি নিয়ে যদি আমরা কথা বলি তাহলে মূল নীতি মূলত বলা হয় আপনার যেসব নীতির আলোকে একটি দেশ পরিচালিত হয় এবং পরবর্তীতে ওই দেশের যেসব আইন পরিচালিত হয় যেসব নীতিগুলোর আলোকে, তাকে বলা হয় মূল নীতি। সংবিধানের মূলনীতি এটি প্রথম যুক্ত করা হয়েছে আয়ারল্যান্ডের সংবিধানে 1938 সালে। এরপর থেকে মূলত পৃথিবীর বিভিন্ন দেশে যে সংবিধানগুলো রচিত হয়েছে, আমরা ভারতের সংবিধানের কথা বলতে পারি, পাকিস্তানের সংবিধানের কথা বলতে পারি, আমাদের বাংলাদেশ সংবিধানের কথা বলতে পারি, এসব দেশের সংবিধানে মূলনীতিগুলো যুক্ত করা হয়েছে। এরপরে আমরা একটু দেখি যে আমাদের সংবিধানে বর্তমানে তফসিল আছে 7টি, তবে একাধিক তফসিল এখান থেকে বাদ পড়বে, সুপারিশ করেছিলেন না, পরবর্তীতে আমরা আলোচনা করব। সংবিধানে আমাদের অধ্যায় বা ভাগ আমরা যদি বলি এটি আছে মূলত 11টি এবং সংবিধানে আমাদের অনুচ্ছেদ রয়েছে, অনুচ্ছেদ বা ধারা এটা রয়েছে আপনার 153টি। এই মুহূর্তে যারা দেখছেন আপনাদেরকে বলতে হবে এগুলো দেশ নিয়ে আমি আলোচনা করব। আপনারা বেশ কয়েকজন প্রশ্ন করেছেন, আয়েশা সিদ্দিক, আমি আপনার প্রশ্নের উত্তর দিব একটু পরে, কিন্তু আমরা বাংলাদেশ সংবিধানের কাঠামোটা একটু বুঝে নিই। তাহলে সংবিধানের কাঠামো হচ্ছে প্রস্তাবনা একটি, প্রস্তাবনা হলো ওটা, অর্থাৎ ভূমিকা। ভূমিকা এটারই আপনার প্রতিশব্দ বা সমর্থক শব্দ হলো প্রস্তাবনা। প্রত্যেকটা জিনিসের ভূমিকা একটা থাকে, তাহলে সংবিধানেরও প্রস্তাবনা অর্থাৎ ভূমিকা একটা থাকবে। আমাদের সংবিধানের মূলনীতি হচ্ছে 4টি বর্তমানে, সে 4টা মূলনীতি হলো জাতীয়তাবাদ, সমাজতন্ত্র, গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতাবাদ। সংবিধানে তফসিল হচ্ছে আপনার 7টি এবং সংবিধানে আমাদের অধ্যায় বা ভাগ রয়েছে 11টি, অনুচ্ছেদ বা ধারা রয়েছে 153টি। আমরা এবার প্রশ্নের আলোকে দেখব, আপনারা যারা ক্লাস করছেন আপনারা তারা এটার উত্তর আপনারা দিতে পারেন কিনা। পরবর্তী প্রশ্ন গিয়েছে বাংলাদেশের সংবিধানে মোট কয়টি তফসিল আছে, এটি 39তম BCS আসা প্রশ্ন, বিশ্ববিদ্যালয়ে আসা প্রশ্ন। এটার অপশন দেওয়া আছে, আপনাদের সঠিক উত্তর দিতে হবে। আমি কিছু কিছু প্রশ্নের সঠিক উত্তর দিই, যেমন আয়েশা সিদ্দিকা আপনি প্রশ্ন করেছেন মুক্তার দেশ কাকে বলে? মুক্তার দেশ বলা হয় কিউবাকে, আর মুক্তার দ্বীপ বলা হয় বাহরাইনকে। তাহলে আপনি উত্তর পেয়েছেন। আপনারা আমার প্রশ্নের এবার উত্তর দেন। তামান্না আক্তার তমা আপনি বলছেন যে আমার মুক্তার দেশ কিউবা, ও তিনি সঠিক উত্তর দিয়ে দিয়েছেন। সঞ্জিদ আক্তার লিজা তিনি বলছেন সংবিধানে মৌলিক অধিকার কতটি? হ্যাঁ, মৌলিক অধিকার হচ্ছে আমাদের সংবিধানে বর্তমানে রয়েছে 18টি। তাহলে সংবিধানে মৌলিক অধিকার কতটি যদি বলো 18টি। অনেকে সঠিক উত্তর দিচ্ছেন আপনারা, এদের মধ্যে রয়েছেন সৌরভ চন্দ্র বর্মন, তামান্না আক্তার তমা, আয়েশা সিদ্দিকা, বিথি, সাদিয়া শারমিন, সুমাইয়া সাদিক, আপনারা সবাই সঠিক উত্তর দিয়েছেন। অর্থাৎ বাংলাদেশের সংবিধানে মোট কয়টি তফসিল রয়েছে? 7টি তফসিল রয়েছে বাংলাদেশের সংবিধানে বর্তমানে। এবার আমরা একটু পরবর্তী প্রশ্নটা দেখতে চাই, এটা কি আছে আমাদের আজকের এই প্রশ্নের উত্তরটা আপনাদেরকে বলতে হবে। সঠিক উত্তর কি হবে? আগের প্রশ্ন উত্তর দিয়েছিলেন সঠিক উত্তর সঞ্জিদ আক্তার লিজা, রনি পারভেজ, জসিমউদ্দিন, জাকির খান, আপনারা সবাই সঠিক উত্তর দিয়েছেন। এবার আপনারা একটি, আমি 19 নম্বর প্রশ্ন দিয়েছি আজকে, বাংলাদেশের সংবিধানে কয়টি অনুচ্ছেদ রয়েছে? অর্থাৎ বাংলাদেশ সংবিধানে এই অনুচ্ছেদ রয়েছে পরীক্ষাতে আসা প্রশ্ন, এটা বিভিন্ন চাকরি পরীক্ষায় দুদক, দুর্নীতি দমন কমিশনের, কোর্ট পরিদর্শক, শ্রম অধিদপ্তরের, জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর উপসহকারী পরিচালকে পদে এসেছেন। তাছাড়াও হ্যাঁ আপনারা বেশ সৌরভচন্দ্র বর্মন সঠিক উত্তর দিয়েছেন, আর যার জানা আছে আপনি দিতে পারেন। সাবরিনা ইয়াসমিন, তামান্না আক্তার তমা, বিথি, সুমাইয়া সাদিক, সঞ্জিদা আক্তার, সাদিয়া শারমিন, জসিমউদ্দিন সিনহা, মোহাম্মদ রাশেদ খান সঠিক উত্তর। তো আয়েশা সিদ্দিকা আপনাকে আরেকটু খেয়াল করতে হবে, না আপনারটা হয় নাই। সঞ্জিদা আক্তার লিজা তিনিও সঠিক উত্তর দিয়েছেন, সঠিক উত্তরটি হলো 153টি। অর্থাৎ বাংলাদেশ সংবিধানে কয়টি অনুচ্ছেদ বা ধারা রয়েছে? 153টি অনুচ্ছেদ বা ধারা রয়েছে, আপনারা এটা পেলেন। এবার আমি একটু আপনাদেরকে বলি যে আমাদের আজকে যে সংবিধান সম্পর্কিত যে ক্লাসগুলো আমরা করেছি, এই ক্লাসগুলোর মধ্যে এই মুহূর্তে সবচেয়ে একটি আপনাদের জন্য উপহার থাকছে। আমাদের সংবিধানে যে অধ্যায় 11টা রয়েছে,
এই 11টা অধ্যায় মনে রাখার একটা বিষয় আপনাদেরকে বলতে হবে। মনে রাখার বিষয়টি বলার আগে আমি একটা প্রশ্ন দিয়ে রাখলাম, আপনাদের যার যার উত্তর দেওয়া সঠিক হবে আপনি একটু নাম্বার দিয়ে এটার উত্তর দিবেন। এটা এবার একটু দেখি আমরা, সেটা হচ্ছে বাংলাদেশ সংবিধানের মৌলিক অধিকারের কথা বলা হয়েছে, এটা সংবিধানের কত ভাগে। নিশ্চয় আপনারা জানেন যে বাংলাদেশ সংবিধানের ভাগ হচ্ছে 11টি। এই 11টি ভাগ মনে রাখার জন্য একটা আপনাদেরকে আমি অনুচ্ছেদ দিচ্ছি, একটা মজার একটা বাক্য দিচ্ছি, আপনারা সবাই এটা একটু লিখে নেবেন, তাহলে আপনারা এটা উত্তর জানতে পারবেন। অর্থাৎ সংবিধানে যদি আপনারা জানতে চান তাহলে, বা এই অধ্যায় 11টি যদি মনে রাখতে চান তাহলে আপনারা এই বাক্যটি লিখে রাখুন, এখনই আপনাদের মুখস্থ হয়ে যাবে। আমি এই মুহূর্তে আপনাদেরকে মুখস্থ করানোর দায়িত্ব নিচ্ছি, মনোযোগটা দেওয়ার দায়িত্ব আপনাদের। দেখা যাক ইনশাল্লাহ আমরা পারবো। আমরা একটু দেখি যে এই সংবিধানের আমাদের যে বিষয়গুলো আছে, অর্থাৎ সংবিধানে 11টি ভাগ মনে রাখার জন্য আপনাদেরকে একটি বাক্য লেখা হয়েছে। সে বাক্যটি হলো পরা, মৌনী, আবেনী, মহাকর্ম, সংবিবিধ। আমরা যদি দেখি এটি মনে রাখার জন্য, দেখেন 11টি অধ্যায় ভাগ মনে রাখার জন্য আমরা বলেছি, সেটি হচ্ছে এটা আপনারা দেখছেন পরা, মৌনী, আবেনী, মহাকর্ম, সংবিবিধ। এটা নিয়ে আমরা একটু কথা বলি, তাহলে আপনাদের সুবিধা হবে। অর্থাৎ প্রথমে আপনারা দেখেন প্রো, 1 নম্বরে প্রো দিয়ে হয় প্রজাতন্ত্র। তাহলে সংবিধানে যে প্রজাতন্ত্র আছে এটা 1 থেকে 7 নম্বর অনুচ্ছেদ। 2 নম্বরে রাতে হয় রাষ্ট্র পরিচালনার মূল নীতি। তাহলে আপনাদেরকে যদি প্রশ্ন করা হয় যে রাষ্ট্র পরিচালনার মূল নীতি, পরিচালনার মূল নীতি আপনার কোথায় আছে, তাহলে আপনারা বলবেন এটি আছে মূলত 2য় ভাগে 8 থেকে 25 নম্বর অনুচ্ছেদে। 3য় ভাগে আছে, হ্যাঁ আমি বেশ কয়েকজন উত্তর পেয়েছি সঠিক, বিথি, জাকির, সঞ্জিদা, সৌরভচন্দ্র বর্মন, আপনারা সঠিক উত্তর দিয়েছেন। এবার এটা আপনারা একটু নোট করুন, খুব দ্রুত নোট করুন এই অধ্যায়গুলো। 3 নম্বর হচ্ছে মৌলিক অধিকার। এই প্রশ্নটির সঠিক উত্তর এখানে বলা আছে, অর্থাৎ মৌলিক অধিকার হলো 26 থেকে 47 নম্বর অনুচ্ছেদ। এরপরে যদি আমরা দেখি আপনার নীতে নির্বাহী বিভাগ, এটা মূলত হচ্ছে আপনার 48 থেকে 64 নম্বর অনুচ্ছেদ। 5 নম্বরে হচ্ছে আপনার আবিনী, এই যে আবিনীর আ, আপনারা দেখেন আবিনীর আ দিয়ে আইনসভা, এটা মূলত 65 থেকে 93 নম্বর অনুচ্ছেদ। এরপরে আপনি একটু নোট করেন আবিনীর বি দিয়ে বিচার বিভাগ, এটি হচ্ছে আমাদের বাংলাদেশ সংবিধানের 94 থেকে 117 নম্বর অনুচ্ছেদে আছে। এরপরে আপনি একটু লক্ষ্য করেন 7 নম্বরে আবিনীর নি দিয়ে রয়েছে নির্বাচন কমিশন। আপনারা একটু নোট করে রাখুন, কারণ এগুলো আমরা মুখস্থ রাখলে সংবিধানের ক্লাস বোঝা সুবিধা হয়। নির্বাচন কমিশন এটি সংবিধানের 118 থেকে 126 নম্বর অনুচ্ছেদে রয়েছে। এরপরে আপনারা লক্ষ্য করুন 8 নম্বরে আমরা যদি দেখি মহা দিয়ে যেটি রয়েছে আমাদের, এটাকে অধ্যায়টার নাম হলো মহাহিসাব, এটা ঠিক করতে হবে জোসি, মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক, এটি হচ্ছে আপনাদের 8 নম্বর অধ্যায়ের নাম। অনেক সময় পরীক্ষাতে আপনাদের এই অধ্যায়গুলোর নামও কিন্তু আসে, অনেক সময়, তখন আমাদের অসুবিধা হয়, যেন এটা না হয়, যেন আমি আপনাদের লিখে দিচ্ছি। এবার আমরা একটু দেখি নিয়ন্ত্রক, এটি 127 থেকে 132 নম্বর অনুচ্ছেদে আছে। 9 নম্বর অধ্যায় হচ্ছে আপনারা দেখেন যে কর্ম লিখেছিলাম আমরা, এই কর্মতে হচ্ছে আপনার মূলত কর্ম কমিশন,
কর্মতে কর্ম কমিশন, এটি হলো 133 থেকে 141 নম্বর অনুচ্ছেদ। 10 নম্বরে হলো সং দিয়ে সংবিধান সংশোধনী। হ্যাঁ, খুব গুরুত্বপূর্ণ রে ভাই, এটা পরীক্ষা আমাদের আসে। সংবিধান সংশোধনী একটি মাত্র অনুচ্ছেদ, 142 নম্বর। এবং 11 নম্বর আপনারা সংবিবিধ লিখেছেন, অর্থাৎ এই বিবিধ দিয়ে আমাদের এটি প্রশ্ন আসে আপনার 143 থেকে 153 নম্বর অনুচ্ছেদে। তাহলে আমরা একটু খেয়াল করে দেখি আমাদের সংবিধানের, এটা হলো মূলত মনে রাখার একটা ধারা, আপনারা একটু এটা লিখে রাখবেন। এটা পরা, মৌনী, আবেনী, মহাকর্ম, সংবিবিধ। ক্লাস শেষে আমি এই বাক্যটা আপনাদের কমেন্টে দিয়ে দিব, আপনারা যেন সুন্দর করে লিখতে পারেন। এটি 11টা অধ্যায় মনে রাখার। তাহলে আমি আবারও রিপিট করছি আপনাদের বুঝার সুবিধার্থে, এটা আপনাদের আমি রিপিট করছি। এটি হলো আপনারা দেখেন প্রো যে শব্দটা আছে, প্রোতে প্রজাতন্ত্র, 1 থেকে 7 নম্বর অনুচ্ছেদ। রাতে রাষ্ট্র পরিচালনার মূল নীতি। মৌতে হচ্ছে মৌলিক অধিকার, 26 থেকে 47 নম্বর অনুচ্ছেদ। নিতে হচ্ছে নির্বাহী বিভাগ, এটি 48 থেকে 64 নম্বর অনুচ্ছেদ। 5 নম্বর আবিনীর আতে আইনসভা, 65 থেকে 93 নম্বর অনুচ্ছেদ। আবিনীর বিতে বিচার বিভাগ, 6 নম্বর অধ্যায়, 94 থেকে 17 নম্বর অনুচ্ছেদ। এবং নির্বাচন কমিশন, 118 থেকে 126 নম্বর অনুচ্ছেদ। এরপরে মহাতে মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক, 127 থেকে 132 নম্বর অনুচ্ছেদ। কর্মতে কর্ম কমিশন, 133 থেকে 141 নম্বর অনুচ্ছেদ। সংতে সংবিধান সংশোধনী, 142 নম্বর অনুচ্ছেদ। এবং বিবিধতে হচ্ছে বিবিধ, 143 থেকে 153 নম্বর অনুচ্ছেদ। আপনারা এটা সবাই উঠিয়ে নেবেন এবং আপনারা অনেকেই ধৈর্য ধরে আমাদের এই ক্লাসটি আপনারা করলেন। যারা করলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। এবং আজকে আমাদের যে আলোচনার বিষয়গুলো ছিল সংবিধান, এগুলো নিয়ে আমরা একটু কথা বলবো আগামীতে। আপনাদের প্রশ্ন যাদের ছিল আমরা এগুলোর উত্তর দিয়েছি এবং আশা করছি ইনশাআল্লাহ আগামী ক্লাস আপনাদের কাছ থেকে আরও বেশি প্রশ্ন পাবো এবং আরও বেশি সংখ্যক মানুষকে নিয়ে আমরা ক্লাস করতে পারবো। তাহলে আমাদের উৎসাহিত হবে বারবার আপনাদের এভাবে উন্মুক্ত প্ল্যাটফর্মে ক্লাস নেওয়ার। আপনারা যেখান থেকে ক্লাসটি দেখছিলেন, আপনাদের সবাইকে দেশ জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তি কোচিংয়ে আপনাদের এই কোচিংটির নাম সর্বত্র ছড়িয়ে দেওয়ার জন্য, এবং যারা জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তি প্রস্তুতি নিতে চায় তারা যেন সবাই আমাদের এই দেশ জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তি কোচিংয়ের সারা দেশব্যাপী বিভিন্ন জেলাতে শাখা রয়েছে, আপনারা যে কোনো শাখায় ভর্তি হয়ে ক্লাসটি করতে পারেন। এবং অফলাইনে আমাদের ক্লাস ইতিমধ্যে অর্থাৎ আগামীকালকে আনুষ্ঠানিকভাবে শুরু হতে যাচ্ছে, বিভিন্ন স্থানে বা অনেক জায়গাতে আনুষ্ঠানিকভাবে শুরু হয়ে গেছে। আপনারা ভর্তি হতে পারেন, অনলাইনেও আপনারা যোগাযোগ করে আপনারা এই ক্লাসে ভর্তি হতে পারেন। আপনাদের সবাইকে আজকের মতো শুভেচ্ছা এবং সবার সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আজকের মতো শেষ করছি। সবাই সুস্থ ও নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।